আসসালামু আলাইকুম। জেনেসিস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক সিভিএস ফিজিওলজি। মেন্টর হিসেবে আমি সাথে আছি ডাক্তার তানভীর আহমেদ, আমার এফসিএস পার্ট 1 মেডিসিনে, এবং আমি রেসিডেন্ট এমডি কার্ডিওলজি এনএসসিবিটি। তো শুরুতে একটু সিভিএস ফিজিওলজি নিয়ে বলে নেই যে আমাদের যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা এফসিপিএস হোক, রেসিডেন্সি হোক, কিংবা আমাদের ডিপ্লোমা, সবগুলোর ক্ষেত্রেই এই সিভিএস ফিজিওলজি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি পিছে ক্লাস শুরুর আগে অল্প করে লিখে রেখেছি আমাদের কোন পরীক্ষার জন্য সিভিএস ফিজিওলজি থেকে আনুমানিক কীরকম প্রশ্ন আসতে পারে। ধরুন আপনি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন, আপনার জন্য সিভিএস ফিজিওলজি থেকে প্রশ্ন আসতে পারে 5 থেকে 6টি। যদি আমি পুরো সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেমকে অ্যানালাইসিস করি, তাহলে সাথে তখন অ্যানাটমি প্রশ্ন থেকে কিছু প্রশ্ন আসবে, সেটা হতে পারে 2টি, কখনো কখনো 1টিও হতে পারে। সিভিএস ফার্মাকোলজি, যদি আমরা ফার্মাকোলজি ক্লাসটা করব সেদিন দেখে নিব, এখান থেকে প্রশ্ন আসতে পারে 2টা বা 3টা। আর যেটা একটু বড় অংশ হয়ে আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল কার্ডিওলজি। এই ক্ষেত্রে প্রশ্ন ডিপেন্ড করে, সেক্ষেত্রে হয়তো আপনার মেডিসিন ফ্যাকাল্টির জন্য 6 থেকে 7টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। অন্য ফ্যাকাল্টির ক্ষেত্রে তেমন প্রশ্ন আসবে না ক্লিনিক্যাল কার্ডিওলজি থেকে, তবে 1টা বা 2টা প্রশ্ন যেটা সব ফ্যাকাল্টির জন্য গুরুত্বপূর্ণ। আমরা ফিজিওলজি টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব, তবে চেষ্টা করব ক্লাসের শেষের দিকে একটু করে হলেও ক্লিনিক্যাল কার্ডিওলজি টাচ করে যেতে। এবার মনে করুন যে না, আপনি একজন রেসিডেন্সির এক্সামিনি, আপনার জন্য সিভিএস ফিজিওলজি থেকে প্রশ্ন আসতে পারে 10 থেকে 12টি, তার মধ্যে ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রশ্নগুলো অন্তর্ভুক্ত। তবে আপনি এখানেও একই কথা, যদি সার্জারি বা গাইনি বা পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন, সেক্ষেত্রে হয়তো আপনার জন্য ক্লিনিক্যাল অংশ থেকে প্রশ্ন কম আসবে। পেডিয়াট্রিক্স হলে হয়তো পেডিয়াট্রিক কার্ডিওলজি পোর্শন থেকে প্রশ্ন একটু বেশি আসবে। ডিপ্লোমার ক্ষেত্রে প্রশ্নের পরিমাণটা সরাসরি অর্ধেক হয়ে যাবে। তো তাহলে আমরা প্রথমে একটা প্রাথমিক ধারণা পাচ্ছি যে সিভিএস ফিজিওলজি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে আমরা করব কি, সিভিএস ফিজিওলজিটা যে পড়ব এটাকে 2টা অংশে ভাগ করে দেব। একটা হচ্ছে দি হার্ট, আরেকটা হচ্ছে আমাদের গ্রেট ভেসেলস। প্রথমে আমরা করব কি, একটা হার্ট তৈরি করব অল্প করে অ্যানাটমি দিয়ে, তারপর সেটাকে দিয়ে বিভিন্ন রকম অ্যাকশন করাবো। তো দেরি না করে আমরা আস্তে আস্তে শুরু করে যাই। প্রথম পাওয়ার পয়েন্টটা যদি দেখি, এটা হচ্ছে একটা আমাদের হার্টের কাট সেকশন। তাহলে আমরা যেটা একদম শুরু থেকে নলেজ সবাই জানি, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, হার্টের 4টা চেম্বার। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে আছে ট্রাইকাসপিড ভালভ, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মাঝখানে আছে আমার মাইট্রাল ভালভ। রাইট ভেন্ট্রিকল থেকে যে আউটফ্লো ট্র্যাক্ট পালমোনারি ট্রাঙ্ক দিয়ে বেরিয়ে গিয়েছে, ওখানে আছে পালমোনারি ভালভ। আর লেফট ভেন্ট্রিকল থেকে যে আউটফ্লো ট্র্যাক্ট অ্যাওর্টা বের হয়ে গিয়েছে, সেখানে আছে অ্যাওর্টিক ভালভ। তাহলে আমাদের হার্টের 4টা চেম্বার, 4টা ভালভ সম্পর্কে একটু আইডিয়া হলো। এখন এই চেম্বারগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। রাইট সাইডের অ্যাট্রিয়ার সাথে লেফট সাইডের অ্যাট্রিয়ার কিছু পার্থক্য, রাইট সাইডের ভেন্ট্রিকলের সাথে লেফট সাইডের ভেন্ট্রিকলের কিছু পার্থক্য। যদি সেই সব পার্থক্যের কথায় চলে যাই, আমরা শুরু করতে পারি আমাদের লেকচার শিটের পেজ 10, 10 নম্বর পেজ থেকে। আচ্ছা, 10 নম্বর পেজের নিচে আমরা দেখছি অ্যাট্রিয়া ভেন্ট্রিকল সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা বলা আছে, যেগুলো আমরা সবাই কম বেশি জানি। আমরা সরাসরি চলে আসি 11 নম্বর পৃষ্ঠায়, মাঝখানে যে রাইট অ্যাট্রিয়া এবং লেফট অ্যাট্রিয়ার মধ্যে ডিফারেন্সটা বলা আছে। কোথা থেকে ব্লাড আসে, কোথায় অক্সিজেনেটেড ব্লাড আসে, কোথায় ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, এইগুলো সম্পর্কে পার্থক্য লেখা আছে। একটা স্টার দিয়ে আমরা জিনিসটা পড়ে ফেলবো। রাইট অ্যাট্রিয়া এবং লেফট অ্যাট্রিয়ার মধ্যে ডিফারেন্স ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আসি যেটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিচের রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে ডিফারেন্স। 3টে স্টার দিয়ে আমরা পড়াটা শুরু করি। দেখা যাচ্ছে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে যদি আমরা থিকনেসের কথা বলি, আমরা এই নিচের ছবিটা একটু দেখে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট ভেন্ট্রিকলের থিকনেসটা কম, লেফট ভেন্ট্রিকলের কাট সেকশনের থিকনেসটা বেশি। যেটা এক কথায় বলতে গেলে লেফট ভেন্ট্রিকলের থিকনেসটা 3 টাইমস মোর দেন দ্যাট অফ দ্য রাইট ভেন্ট্রিকল। আবার এই যে কাট সেকশন আমরা করেছি, দেখা যাচ্ছে রাইট ভেন্ট্রিকলের শেপটা ক্রিসেন্টিক কিংবা পাকা চাঁদের মতো, আর লেফট ভেন্ট্রিকলের শেপটা সার্কুলার। আচ্ছা, তাহলে এই যে সার্কুলার, এই যে থিক লেফট ভেন্ট্রিকল, এটা গুরুত্বটা কি? তাকে অনেক বেশি প্রেশার গ্রেডিয়েন্টের এগেনস্টে অনেক বেশি ব্লাড সারা বডিতে পাম্প করতে হয়। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে সব কিছুই লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে বেশি, বা তার গুরুত্বটা বেশি, বা তাকে বেশি প্রেশারের এগেনস্টে কাজ করতে হয়। পার্থক্যটা
একটা জায়গায় রাইট ভেন্ট্রিকলকে এগিয়ে রেখেছে, সেটা হচ্ছে কাস্পের সমস্যা। আমরা যদি দেখি যে কার ক্ষেত্রে কয়টি প্যাপিলারি মাসল আছে, 3 নম্বর পয়েন্ট যেটা, রাইট ভেন্ট্রিকলে আছে 3টা প্যাপিলারি মাসল, লেফট ভেন্ট্রিকলে আছে 2টা। কেন? ওই যে একটু আগে বললাম ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ আছে রাইট ভেন্ট্রিকলের শুরুতে, সেখানে আছে 3টা কাস্প, তাকে আটকানোর জন্য 3টা প্যাপিলারি মাসল। আবার এদিকে যদি লেফট ভেন্ট্রিকলে দেখি মাইট্রাল বা বাইকাসপিড ভালভ, সেখানে 2টা কাস্পের জন্য 2টা প্যাপিলারি মাসল। তাহলে সবকিছু গুরুত্ব বেশি ছিল লেফট ভেন্ট্রিকলে, কিন্তু কাস্প বা প্যাপিলারি মাসলের সংখ্যার দিক থেকে একটু এগিয়ে আছে রাইট ভেন্ট্রিকল। তো আমার হার্টের 4টা চেম্বার আমি তৈরি করে ফেললাম, ভালভগুলো সম্পর্কে জানলাম। এখন আমি একটা এক্সরেতে যদি দেখতে চাই আমার এই হার্টের বর্ডারগুলো কেমন দেখায় পেজ 12তে, তাহলে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমার হার্টের রাইট বর্ডার, এটা হচ্ছে আমার হার্টের লেফট বর্ডার। এটা আমাদের রেসিডেন্সি এফসিপিএস সব পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে এফসিপিএসের জন্য। কারণ আমাদের ডেভিডসনের শুরুতেই দেখবেন যে প্রথম পেজটা অ্যানাটমির মানে ক্লিনিক্যাল কার্ডিওলজির, সেখানে হার্টের কোন বর্ডার কে ফর্ম করে সেটা উল্লেখ করা আছে। ডেভিডসন যা কিছু উল্লেখ করা আছে সবই আমাদের জন্য ইনফিনিটি স্টার। তাহলে আমরা যদি দেখতে চাই তাহলে লেফট বর্ডারটা কারা তৈরি করছে, আমাদের লেকচার শিটের সাথে মিলিয়ে অ্যাওরটিক আর্চ, তারপর পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি নাকেল বা পালমোনারি বে যেটা বলি, এরপর আছে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেন্স বা লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকল। যদি আপনার পরীক্ষায় অপশন দেওয়া থাকে লেফট অ্যাট্রিয়াম, সেটা ফলস, লেফট অরিকল থাকলে ট্রু। এবার রাইট সাইডে চলে আসি, রাইট সাইডে আমাদের লেকচার শিটে 5টা নাম লেখা আছে, তবে সহজভাবে বলতে গেলে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম, আর টু সাম এক্সটেন্ট এখানে রাইট ভেন্ট্রিকল আসে। এই 4টার নাম ডেভিডসন উল্লেখ করা আছে। এই 4টা যদি আমরা বলি ভুল হবে না। তো এটা হচ্ছে একটু সহজভাবে হার্টের কোন বর্ডার কে তৈরি করছে, যেটা আমাদের এফসিপিএসের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবার এই যে হার্টটা আমরা তৈরি করলাম 4টা চেম্বারে, তাকে একটু ব্লাড সাপ্লাই দিই, করোনারি সার্কুলেশন। আমাদের করোনারি সার্কুলেশন বা করোনারি আর্টারিগুলো অ্যারাইজ করে করোনারি সাইনাস থেকে। এই যে আমাদের লেকচার শিটে যেটা আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, এই যে করোনারি সাইনাস, তার একটা রাইট পার্ট এবং লেফট পার্ট আছে। রাইট সাইড থেকে অ্যারাইজ করে রাইট করোনারি আর্টারি এবং লেফট সাইড থেকে অ্যারাইজ করে লেফট করোনারি আর্টারি বা লেফট মেইন ট্রাঙ্ক। লেফট মেইন ট্রাঙ্কটা কেন বলা হচ্ছে, কারণ এ তার অরিজিনের একটু পরেই, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 2.5 সেন্টিমিটার পরেই সে 2টা ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সামনের দিকে যেটা চলে যায় লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, এবং পিছের দিকে ঘুরে যেটা আসে সেটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। তাহলে আমরা বলতে পারি যে করোনারি সার্কুলেশনে প্রথমে যে আমাদের করোনারি সাইনাস থেকে রাইট সাইডে চলে যাচ্ছে রাইট করোনারি আর্টারি আর লেফট করোনারি আর্টারি, সেখান থেকে আরও 2টো ব্রাঞ্চ বেরোচ্ছে, একটা হচ্ছে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি আর একটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। তো আমি জানলাম এই ভদ্রলোকরা আমার হার্টকে ব্লাড সাপ্লাই দেয়। তো এখন আমার জানা লাগবে একটু আগে যে আমি চেম্বারগুলো ভাগ করেছিলাম কোন চেম্বারে কোন আর্টারি সাপ্লাই দিচ্ছে। যদি আমি অ্যাট্রিয়ার কথা চিন্তা করি আমার কোনো সমস্যা নেই, আমি রাইট অ্যাট্রিয়ার কথা বলছি, রাইট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দিচ্ছে রাইট করোনারি আর্টারি। আমি লেফট অ্যাট্রিয়ামের কথা বলছি, লেফট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দিচ্ছে লেফট করোনারি আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। আচ্ছা, সমস্যাটা হয় যখন আমরা ভেন্ট্রিকলের সাপ্লাইটা বলি। কিরকমটা? যেমন রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি, বাট একটা এক্সেপশন আছে। আবার লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয় লেফট করোনারি আর্টারি, যেখানেও একটা এক্সেপশন আছে। সেটা কেন? সেটা হচ্ছে আমি যদি ভেন্ট্রিকল, 2টা ভেন্ট্রিকলের মাঝখানে যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আছে সেটার কথা একটু চিন্তা করি। মনে করি এটা আমি সাইড থেকে দেখছি, এটা আমার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা 2টা ভেন্ট্রিকলকে আলাদা করে রাখে। এখন একে যদি আমি সামনের দিক থেকে দেখি, তার মানে এটা 2টা রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে একটা গ্রুপ, অ্যান্টিরিয়র গ্রুপ, যেটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে ফর্ম হয়েছে।
এই গ্রুপ দিয়ে যায় লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা হচ্ছে আমার লেফট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ। আর এদিক দিয়ে যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আছে সেখান থেকে যায় পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা মোস্ট অফ দ্য কেসে রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। এখানে যেটা উল্লেখ্য সেটা হলো আপনার লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সে সব সময়ের জন্য লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ, কিন্তু পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সেটা মোস্ট অফ দ্য কেসে রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। এটা ব্যতিক্রম হতে পারে, লেফট সাইড থেকে আসতে পারে। আচ্ছা, এখন কেন এই কথাটা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এজন্য কারণ আমরা বলছি রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি এক্সেপ্ট দ্য এরিয়া অ্যাডজয়নিং দ্য অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, কারণ অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যাচ্ছে আমার লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ। ঠিক আছে, ঠিক তেমনিভাবে left ventricle is supplied by left coronary artery except the area adjoining the posterior interventricular group, কারণ posterior interventricular group দিয়ে যায় right coronary artery branch। ক্লিয়ার? আচ্ছা, এই কথাগুলোই আমাদের উল্লেখ করা হচ্ছে আমাদের লেকচার শিটের পেজ 14-তে। 14-এর উপরে যে রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি যে ব্রাঞ্চগুলো লেখা আছে সেগুলো আমাদের জন্য 1 স্টার, কিন্তু আমাদের জন্য ইনফিনিটি স্টার পড়া হচ্ছে দ্য এরিয়া অফ সাপ্লাই রাইট করোনারি আর্টারি অ্যান্ড দ্য এরিয়া অফ সাপ্লাই লেফট করোনারি আর্টারি। তো আর্টারি সাপ্লাই আমি বলে নিলাম যে কোন চেম্বারে কে সাপ্লাই দিচ্ছে। হার্টের আরেকটা জিনিস হচ্ছে কন্ডাক্টিভ টিস্যু। এখন এই কন্ডাক্টিভ সিস্টেমকে রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারির মধ্যে কে কতটুকু সাপ্লাই দেয় সেটুকু আমাদের জানা লাগবে। কন্ডাক্টিভ সিস্টেমের শুরুতেই আছে এসএ নোড। এসএ নোডকে 60% ক্ষেত্রেই সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি, আর এভি নোডকে 90% ক্ষেত্রেই সাপ্লাই দেয় লেফট করোনারি আর্টারি। ভুল বললাম, রাইট করোনারি আর্টারি। তাহলে রাইট করোনারি আর্টারি এসএ নোড এবং এভি নোডকে কিয়দ অংশে সাপ্লাই দেয়। তাহলে 60% ক্ষেত্রে, দ্যাট মিনস এখানে যদি আমাদের ক্লাসরুমে আজকে 100 জন স্টুডেন্ট থেকে থাকে তাহলে তার মধ্যে 60 জনের 60%-এর এসএ নোডে সাপ্লাই আসছে রাইট করোনারি আর্টারি থেকে। যদি আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 90 জনের এভি নোডের সাপ্লাই আসছে রাইট করোনারি আর্টারি থেকে, বাকিদের ক্ষেত্রে সেটা আসছে লেফট করোনারি আর্টারি থেকে। আচ্ছা, এটা বাদে আমাদের কন্ডাক্টিভ সিস্টেমে বাকি যত ব্রাঞ্চগুলো আছে, বান্ডেল অফ হিস থেকে শুরু করি, লেফট রাইট বান্ডেল, সবগুলোই প্রায় ক্ষেত্রেই সাপ্লাই দিচ্ছে রাইট করোনারি আর্টারি। একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে, একটু চোখ বলে আমাদের লেকচার শিটে। আচ্ছা, ডান দিকে 6 নম্বর পয়েন্টটা, লেফট করোনারি আর্টারি 6 নম্বরটা দেখুন কি লেখা আছে, পার্ট অফ লেফট ব্রাঞ্চ অফ দ্য এভি বান্ডেল। একদম পুরো আলাদা করে এই লাইনটা মনে রাখতে হবে, কারণ এটা একবার সিঙ্গেল বেস্ট অ্যান্সার হিসেবে এসেছিল। পার্ট অফ লেফট ব্রাঞ্চ অফ এভি বান্ডেল। ঠিক আছে, তাহলে হার্টকে আমাদের আর্টারি সাপ্লাই দেওয়া শেষ। হার্টের মেইন ভেনাস ড্রেনেজ হয় করোনারি সাইনাসের মাধ্যমে। করোনারি সাইনাসের যে ট্রিবিউটারিজ তারা হচ্ছে আমাদের 14 নম্বর পেজের লাস্টের নামগুলো লেখা আছে, একটা স্টার দিয়ে আমরা 6টা নাম পড়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা পৃষ্ঠা উল্টিয়ে চলে আসি পেজ 15-তে। 15 নম্বর পেজে এবার আমার তৈরি করা এই হার্টে আমাদের মানে পড়তে পড়তে যেটা আমরা হার্টকে বানাচ্ছি, প্রথমে চেম্বার করলাম, আর্টারি সাপ্লাই দিলাম, ভেনাস ড্রেনেজ জানলাম, তার ক্ষেত্রে এখন আমরা আমাদের নার্ভ সাপ্লাই ইমপ্লিকেশন করব। আচ্ছা, হার্টের নার্ভ সাপ্লাই হচ্ছে অটোনমিক সাপ্লাই। অটোনমিক সাপ্লাই মানে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, হার্টের ক্ষেত্রে সিম্প্যাথেটিক সাপ্লাইটা কোথা থেকে আসে? সিম্প্যাথেটিক সাপ্লাইটা পেজ 15-র সিম্প্যাথেটিকের ভিতরে আমরা যদি একটু চোখ বোলাই তাহলে অ্যাফারেন্টটা দেখবেন আপার 4 or 5 থোরাসিক স্পাইনাল নার্ভ থেকে। তাহলে সিম্প্যাথেটিক আসছে আপার 4 or 5 থোরাসিক চেইন থেকে। আচ্ছা, আর প্যারাসিম্প্যাথেটিকটা কোথা থেকে আসছে? প্যারাসিম্প্যাথেটিক আসছে ভেগাস নার্ভ থেকে। ঠিক আছে, আচ্ছা এখন পরীক্ষার জন্য আমাদের গুরুত্বপূর্ণ দুইটা এর সাথে, একটা হচ্ছে এই সিম্প্যাথেটিকের হার্টের উপর রোল কি, প্যারাসিম্প্যাথেটিকের হার্টের উপর রোল কি, আর এসিপিএস এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে
সিম্প্যাথেটিক কাজ করে হচ্ছে কোন রিসেপ্টরের মাধ্যমে, প্যারাসিম্প্যাথেটিক কাজ করে কোন রিসেপ্টরের মাধ্যমে। খুব সহজ করে দেখুন, আপনার লেকচার শিটের শুরুতেই নার্ভ সাপ্লাই কথাটার পরেই দ্বিতীয় লাইনে লেখা আছে সিম্প্যাথেটিক কাজ করছে বিটা 2 রিসেপ্টরের মাধ্যমে, এবং তার পরের লাইনে দেখুন আপনার প্যারাসিম্প্যাথেটিক কাজ করছে M2 রিসেপ্টরের মাধ্যমে। ঠিক আছে, আমরা দাগিয়ে নিয়েছি। ওকে, তাহলে আমরা রিসেপ্টরগুলোর নাম জানলাম। হার্টের উপরে সিম্প্যাথেটিক কাজ করছিল বিটা 2 দিয়ে, আর প্যারাসিম্প্যাথেটিক কাজ করছিল S2 দিয়ে। রিসেপ্টরের নামগুলো জানলাম। এবার ইফেক্ট, হার্টের উপরে কার কি ইফেক্ট? আচ্ছা, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, এই ইফেক্টটুকু আমাদের সব ফ্যাকাল্টির জন্য গুরুত্বপূর্ণ, সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, প্রথম যেটা সহজ কথা আমরা সেটা জানি, সেটা হচ্ছে হার্ট রেট এবং আমাদের ফোর্স অফ কন্ট্রাকশন। সিম্প্যাথেটিক হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, প্যারাসিম্প্যাথেটিক এটাকে কমায়, এটাকেও কমায়, এটুকু আমরা সবাই জানি। কিন্তু প্রশ্নটা যখন একটু ঘুরিয়ে দেয়, মনে করুন বললো যে কোনটা পজিটিভ আয়নোট্রপ, কোনটা নেগেটিভ ক্রোনোট্রপ, এইভাবে যখন প্রশ্নটা আসে তখন একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, ব্যাপারটা আমরা মনে রাখতে কীভাবে? এই যে আমাদের হার্টের আয়নোট্রপিক অ্যাকশন কোনটা, আর এটা হচ্ছে ক্রোনোট্রপিক অ্যাকশন কোনটা, এটুকু যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, ক্রোনোট্রপিক অ্যাকশন হচ্ছে রেট, আর আয়োনোট্রপিক অ্যাকশন হচ্ছে আমার ফোর্স অফ কন্ট্রাকশন। ঠিক আছে, আচ্ছা, তো আমি বললাম হচ্ছে সিম্প্যাথেটিক দুটাকেই বাড়ায়, তাহলে সিম্প্যাথেটিক হচ্ছে পজিটিভ ক্রোনোট্রপিক, সিম্প্যাথেটিক হচ্ছে পজিটিভ আয়োনোট্রপিক। ঠিক আছে, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে সে পজিটিভ নেগেটিভ ক্রোনোট্রপিক এবং নেগেটিভ আয়োনোট্রপিক। তাহলে এখন পারা যাবে যদি আমরা কোনটা ক্রোনোট্রপিক অ্যাকশন বলি সেটা হচ্ছে রেট, যদি বলি আমরা আয়োনোট্রপিক অ্যাকশন তাহলে সেটা হচ্ছে কন্ট্রাকশন। আচ্ছা, একটু প্রশ্নটা যখন ঘুরিয়ে দিবে, মনে করুন আপনাকে সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক বললো না, আপনাকে বললো যে একটা ড্রাগের নাম বললো, মনে করুন হচ্ছে বললো ডিডক্সিন। সিভিএস ফার্মাকোলজি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে করুন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ড্রাগ হচ্ছে ডিডক্সিন। বললো ডিডক্সিন কি করে? এখন আমরা তো একটা জিনিস জানি যে আমাদের রেট লিমিটিং বা হার্ট রেট কমানোর জন্য 3টা ড্রাগ আছে। ঠিক আছে, সেই ড্রাগগুলো কি কি? আচ্ছা, 1 নম্বরে আসে হচ্ছে আমাদের সবাই এক কথায় আমরা বলে ফেলি বিটা ব্লকার, 2 নম্বরে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর 3 নম্বর হচ্ছে ডিডক্সিন। তাহলে এই ড্রাগগুলো হচ্ছে হার্ট রেটকে কমায়। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে ডিডক্সিন কি করবে? হার্ট রেটকে সে কমাবে। তার মানে রেটকে যদি সে কমায় তাহলে হচ্ছে সে এখানে কি করছে? নেগেটিভ ক্রোনোট্রপিক অ্যাকশন দিচ্ছে। কিন্তু মেকানিজম অফ অ্যাকশন অফ ডিডক্সিন রিভিলস দ্যাট এটা হার্ট রেটকে কমালেও সে ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়ায়। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ক্রোনোট্রপিক বাট পজিটিভ আয়োনোট্রপিক। এই যে কথাবার্তাগুলো বললাম এটা আছে আমাদের লেকচার শিটের একটু পরে। আমরা যে হার্ট রেট যখন পড়ব তখন আমরা দেখব, চলে আসতে পারি একটু যদি এখনই মিলিয়ে নিতে চাই তাহলে হচ্ছে পেজ 37। পেজ 37-এর নিচে এই আয়োনোট্রপিক এবং ক্রোনোট্রপিকের কথাগুলো উল্লেখ করা আছে। চারটাতে 2টা স্টার দিয়ে নিয়ে আমরা একটু মিলিয়ে নিই। ঠিক আছে, দেখবেন লাস্টের দিকে ড্রাগস যেমন ডিজিটালিস পজিটিভ আয়োনোট্রপিক অ্যাকশন লেখা আছে, পাশের ঘরটাতে একটু করে টেনে আপনি নেগেটিভ ক্রোনোট্রপিক অ্যাকশন লিখে ফেলেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কতগুলো আয়নের কথা বলা আছে, আপনি একটু মিলিয়ে দেখেন তো। সিম্প্যাথেটিক যেভাবে কাজ করে আমার সোডিয়াম আয়ন ঠিক তেমনিভাবে কাজ করছে কিনা, প্যারাসিম্প্যাথেটিক যেভাবে কাজ করছে আমার পটাশিয়াম আয়নটা সেভাবে কাজ করছে কিনা, ডিজক্সিন বা ডিজিটাল যেভাবে কাজ করছে ক্যালসিয়াম আয়নটা সেভাবে কাজ করছে কিনা। তাহলে পেজ 37-এর নিচের বক্সটাকে 2টা স্টার দিয়ে দেখবেন, মেলালে পাবেন সিম্প্যাথেটিক এবং সোডিয়াম দুটাই হচ্ছে আমার পজিটিভ করে আয়োনোট্রপিক ক্রোনোট্রপিক, প্যারাসিম্প্যাথেটিক এবং পটাশিয়াম দুটাই করে নেগেটিভ, রিডক্সিন বা ক্যালসিয়াম হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ। ক্লিয়ার? পজিটিভ এবং নেগেটিভ আয়োনোট্রপিক ক্রোনোট্রপিক নিয়ে আশা করি আর সমস্যা হওয়া উচিত না। চলে আসি যেখানে ছিলাম পেজ 15-তে। আচ্ছা, পেজ 15 নিচে যে ইফেক্টস অফ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অন হার্ট বক্সটা দেওয়া আছে,
এটাকে 3টে স্টার দিয়ে পড়ে নেবেন। এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোই আছে, সাথে দেখবেন প্যারাসিম্প্যাথেটিকের 3 নম্বরে একটা পয়েন্ট লেখা আছে স্লোজ দ্য এভি কন্ট্রাকশন। এভি নোডে যে ডিলেটা হয় সেটাকে আর স্লো করে দেয় কে? প্যারাসিম্প্যাথেটিক। পরীক্ষায় অপশনে এসেছিল, খেয়াল রাখবেন। আমার হার্টকে মোটামুটি সব কিছু দেওয়া শেষ। এখন যেটা আমি আলাদা করে শুধু দিতে চাই সেটা হচ্ছে কিছু কন্ট্রাক্টিং টিস্যু। একটু আগে সেগুলো নাম বলেছিলাম, এসএ নোড, এভি নোড। তো সেই নামগুলো যদি একটু মিলিয়ে নিই তাহলে আমরা চলে যাব পেজ 19-এ। 19 নম্বর পেজের শুরুতেই দেখবেন লেখা আছে জাংশনাল টিস্যু কোনগুলো। এসএ নোড, তারপর ইন্টারনোডাল পাথওয়ে আবার 3টা, অ্যান্টিরিয়র, মিডল এবং পোস্টেরিয়র। এসএ নোড থেকে একটা ইম্পালস তৈরি হয়ে এই 3টা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে চলে আসছে এভি নোডে। এভি নোডের পরে আছে বান্ডেল অফ হিজ, তার রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস আছে, সেখান থেকে পার্কিনজি ফাইবার হয়ে সে ভেন্ট্রিকলে চলে যাচ্ছে। এই নামগুলো আমরা মোটামুটি সবাই জানি। নামগুলো একটা স্টার দিয়ে আরেকবার রিভিশন হয়ে যাবে। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর নিচে যে বক্সটা আছে, বক্সটা হচ্ছে রেট অফ জেনারেশন অফ দেয়ার ইম্পালস। এটা 3টে স্টার দিয়ে আমি পড়ব। এটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এফসিবিএস এর জন্য, একটু কম গুরুত্বপূর্ণ রেসিডেন্সিতে, তবে আমরা উভয় পক্ষেই জেনে রাখবো। আচ্ছা, এখানে পড়তে গেলে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনার সেটা হচ্ছে ইম্পালস পার মিনিট বা রেট পার মিনিট এসএ নোড থেকে নিচের দিকে গ্রাজুয়ালি কমতে থাকে, আর কন্ডাকশন ভেলোসিটি সেটা এসএ নোড থেকে নিচের দিকে গ্রাজুয়ালি বাড়তে থাকে। এজন্য সব থেকে বেশ রেট তৈরি করতে পারে এসএ নোড 70 to 80, আর সব থেকে বেশি কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে আমার পার্কিনজি ফাইবারে, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে যেদিকে রেট বেশি তার অপোজিট দিকে কন্ডাকশন ভেলোসিটি বেশি। ক্লিয়ার? আচ্ছা, এরপর যে বিস্তৃত বর্ণনা দেওয়া আছে এসএ নোড, এভি নোডের, এই পয়েন্টগুলো আমরা রিড আউট করবো। আমরা একটু ট্রিপল স্টার দিয়ে জেনে রাখবো, সেটা হচ্ছে পেজ 21-এর শুরুতে যে কার্ডিয়াক ইম্পালসটা কিভাবে জেনারেট করে। আচ্ছা, কি এই কার্ডিয়াক ইম্পালস? এতক্ষণ কিন্তু আমাদের মোটামুটি অ্যানাটমিটা পড়া শেষ, ঠিক আছে? আমরা হার্টের চেম্বার শুরু করে তাকে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই দিয়ে ফেলেছি, তার কন্ডাক্টিভ টিস্যুগুলো দিয়ে ফেলেছি। এখন তার কিছু এক্সক্লুসিভ ফিচার আমরা জানবো। এক্সক্লুসিভ ফিচারটা প্রথমে কি? কার্ডিয়াক মাসল দেখতে স্কেলেটাল মাসলের মতো, কাজ করে স্মুথ মাসলের মতো। তাহলে তার কিছু এক্সক্লুসিভ প্রপার্টিজ আছে যেগুলোর মাধ্যমে এখন আমরা এই হার্টটাকে কাজ করাবো। আর হার্টের কাজ হচ্ছে কিভাবে করাতে হয়, একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। হার্টের অ্যাকশন পটেনশিয়াল রিলেটেড কতগুলো টপিক আছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এই টপিকগুলো পড়ে যে অ্যাকশন পটেনশিয়ালটা আমি জেনারেট করব সেটা দিয়েই হবে আমার হার্টের মূল কাজ, সেটা হচ্ছে আমার হার্টের মাসল কন্ট্রাকশন। তো এই যে বক্সটা পেজ 21-এর, এখানে ওই অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট করে কোন দিক থেকে কিভাবে যায় সেই জিনিসগুলো এখানে মেনশন করা আছে। প্রথমে একটা এসএ নোড হলো, সেখান থেকে পুরো অ্যাট্রিয়াটাকে সে হচ্ছে ডিপ্লয়েস করে ফেললো, সেখান থেকে সে এভি নোডে গেল, এভি নোড থেকে এভি বান্ডেলে গেল, সেখান থেকে তার ব্রাঞ্চগুলোতে গেল, ব্রাঞ্চগুলো থেকে সে পার্কিনজি ফাইবারের মাধ্যমে ভেন্ট্রিকুলার মাসকুলেচারে গেল। এরপর আবার একটা ব্যাপার আছে, যে সেপ্টাল আছে, মানে অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপ্টামগুলো আছে সেগুলোর অ্যাক্টিভেশনের আবার ডিরেকশন আছে। সেপ্টাল অ্যাক্টিভেশন হয় লেফট টু রাইট সাইডে। আমরা ক্লাসের শেষের দিকে যখন ইসিজির একটা প্রশ্ন সলভ করব ডেভিডসন থেকে, তখন বলে দিব যে সেপ্টাল অ্যাক্টিভেশনের এই লেফট টু রাইট ডিরেকশন কথাটা আমাদের পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাট্রিয়াতে একটা ইম্পালস এসএ নোডে তৈরি হলো, সে কিভাবে কোন পথ দিয়ে দিয়ে ভেন্ট্রিকুলার মাসকুলেচারে আসবে সেটা এখানে লেখা আছে। আবার ভেন্ট্রিকুলারের কোন অ্যান্ট্রোভেজাল পোর্শনটা আগে অ্যাক্টিভেট হবে, পোস্টোভেজালটা লাস্টে হবে, ভেন্ট্রিকুলার মাসকুলেচার কোথা থেকে কোথায় যাবে, এই জিনিসগুলো আবার গুরুত্বপূর্ণ। আবার ডিপোলারাইজেশন যায় ভেন্ট্রিকুলার মাসলের একদম ভিতর থেকে, এন্ডোকার্ডিয়াম থেকে বাইরের দিকে, এন্ডোকার্ডিয়ামে থেকে মায়োকার্ডিয়াম হয় এপিকার্ডিয়ামে। আবার রিপোলারাইজেশনের সময় সে ফিরে আসে এপিকার্ডিয়াম থেকে এন্ডোকার্ডিয়ামের দিকে। তো এই বেসিক নলেজগুলো আমাদের এই বক্সটা পড়লে আমরা পারবো। তো যে জিনিসটার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, আমরা চলে আসি পেজ 22-তে। পেজ 22-তে আমাদের কার্ডিয়াক মাসলের, এই যে বলছিলাম সে দেখতে একরকম কাজ করে একরকম, তার এক্সক্লুসিভ কিছু প্রপার্টিজ আছে, তো সেইগুলোই এখানে মেনশন করা আছে। সেগুলো কি কি? অটোমেটিসিটি, অটোরিদমেসিটিক, এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, কন্ট্রাক্টিলিটি।
অটোমেটিক্যালি একটা ইম্পালস তৈরি করে, অটোমেটিক রিদমের মাধ্যমে সে ফুল এক্সাইটেড হয়ে তার একটা ইম্পালসটা জেনারেট করছে, সেটাকে পুরো হার্টের মধ্যে কন্ট্যাক্ট করে দিয়ে কার্ডিয়াক মাসল সে কন্ট্রাক্টাইল করছে। এই যে পুরো মেকানিজমগুলো এগুলো তার জন্য এক্সক্লুসিভ। সাথে আরেকটা টার্ম আমাদের এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা একটু পরে করবো আমরা আগে জেনে নিব কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়ালটা কোনটা। এটা হচ্ছে আমাদের লেকচার ছবিটা যদি আমরা দেখি আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডের, এটা হচ্ছে কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়ালের ছবি। আচ্ছা, একটু যদি মিলিয়ে নিতে চাই সাথে, তাহলে হচ্ছে আমাদের লেকচার শিটের পেজ 23। আচ্ছা, অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি? অ্যাকশন পটেনশিয়াল হলো ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন, ডিপোলার এবং রিপোলার। ঠিক আছে, তো নর্মালি যদি আমি অ্যাকশন পটেনশিয়াল কথা চিন্তা করি, তাহলে এরকম মনে হয় না যে একটা রেস্টিং কন্ডিশন, তারপরে শার্প পিক করবে, তারপর এভাবে নেমে আসবে, আবার রেস্টিং কন্ডিশন। এই পিক যেটা উঠলো এটা হচ্ছে ডিপোলারাইজেশন, যেটা নামলো সেটা রিপোলারাইজেশন। আচ্ছা, কিন্তু কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে এই অ্যাকশন পটেনশিয়ালের চেহারাটা আবার অন্যরকম। চেহারাটা আমাকে কি বলছে? এটা একটা রেস্টিং কন্ডিশন ছিল, সেখান থেকে একটা শার্প পিক উঠে গিয়েছে, ডিপোলারাইজেশন। যাওয়ার পরে একটু করে নামছে, মানে এখানে একটু রিপোলারাইজেশন হয়েছে, হওয়ার পরে চেহারাটা বদলে গিয়েছে। কি হয়েছে? এখান থেকে সে একটা স্ট্যাটিক লাইন হয়ে গিয়েছে, এখন সোজা করে নিচের দিকে চলে গিয়েছে। তার মানে এই পয়েন্টটাতে আসার পরে সে বুঝতে পেরেছে আমার এখনই রিপোলারাইজেশন করলে হবে না, আমার যে ডিপোলারাইজেশনটুকু ছিল সেটুকে আরও প্রলংড করতে হবে। এই যে সেকেন্ড যে ডিপোলারাইজেশনটা, যেটা স্লো এবং প্রলংড, যেটার মাধ্যমে আমার কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়ালটা প্রলংড হয়, সেটাকে আমরা বলছি প্লাটু। তাহলে এই যে ফেজ 2 যেটা বা সেকেন্ড যে ডিপোলারাইজেশনটা, এটাকে আমরা বলি প্লাটু। এরপর কি হয়? এরপর আমার কার্ডিয়াক মাসল সে রিপোলারেশনের মাধ্যমে আবার রেস্টিং কন্ডিশনে চলে আসে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে আমার ডিপোলারেশন আছে দুইটা, একটা অ্যাজ ইউজুয়াল প্রথম যে আমার ডিপোলারেশনটা স্টেজ 0, আর একটা ডিপোলারেশন হচ্ছে এখানে প্লাটু বা স্টেজ 2। ডিপোলারেশনটা আর্লি রিপোলারাইজেশন, আর একটা হচ্ছে লাস্ট বা র্যাপিড রিপোলারাইজেশন। এখন আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়ালের কোন স্টেজে কোন চ্যানেলটা কাজ করে। আচ্ছা, প্রথমে যে একটা র্যাপিড ডিপোলারেশন হয়েছিল স্টেজ 0, এখানে কাজ করে ফার্স্ট সোডিয়াম চ্যানেল। কোন চ্যানেল? ফার্স্ট সোডিয়াম চ্যানেল। আচ্ছা, এরপর এই পয়েন্টটাতে এসে এই ফার্স্ট সোডিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে সে করে কি? এবার পটাশিয়ামকে সেল থেকে বের করে দিতে থাকে। পটাশিয়াম ইফ্লাক্সের মাধ্যমে আর্লি রিপোলারাইজেশনটা শুরু হয়। আচ্ছা, আর্লি বা স্লো রিপোলারাইজেশনটা এই পয়েন্টটাতে আসার পরে তখন কার্ডিয়াক মাসল করে কি? প্লাটু শুরু করবে বা তার সেকেন্ড ফেজ অফ ডিপোলারাইজেশনকে শুরু করবে। আচ্ছা, এই সময় সে সম্পূর্ণ নতুন একটা স্লো প্রলং চ্যানেল ওপেন করে দেয়, সেটার নাম হচ্ছে স্লো ক্যালসিয়াম চ্যানেল বা স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল। এই স্লো চ্যানেলটা দিয়ে স্লোলি ক্যালসিয়াম ঢুকতে থাকে, আর অন্যদিকে যে সেল থেকে যে পটাশিয়াম বের হয়ে যাচ্ছিল পটাশিয়াম ইফ্লাক্সের মাধ্যমে সেটাকে সে ডিক্রিজ করে দেয়। তাহলে প্লাটুতে আমাদের ঘটনা দুইটা, একটা হচ্ছে ওপেনিং অফ দ্য স্লো ক্যালসিয়াম চ্যানেল, আর এটা হচ্ছে ডিক্রিজড পটাশিয়াম ইফ্লাক্স। আপনার পরীক্ষায় যদি প্রশ্ন থাকে যে প্লাটুতে কি হয়, পটাশিয়াম ইফ্লাক্স, ট্রু না ফলস? অবশ্যই ফলস। যদি উল্লেখ করা থাকতো ডিক্রিজ পটাশিয়াম ইফ্লাক্স, সেটা ট্রু হতো। এই পয়েন্টটাতে যখন আমার চলে আসবে তখন আমার স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলটা বা স্লো ক্যালসিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যাবে এবং পটাশিয়াম ইফ্লাক্স অনেক বেড়ে যেয়ে র্যাপিড রিপোলারেশন করে আমার কার্ডিয়াক মাসল অ্যাকশন পটেনশিয়ালটাকে শেষ করবে। তাহলে কোন ফেজে কি ঘটনা ঘটছে সেটা আমরা জানতে পারলাম। আচ্ছা, এখন আমার জন্য এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্লাটু। আচ্ছা, প্লাটুটা আমরা কি বলেছি? এটা এক ধরনের ডিপোলারাইজেশন, সেটা ঠিক আছে। কি কি ঘটনা ঘটে? একটা হচ্ছে ইনফ্লাক্স হয় ক্যালসিয়ামের আর ডিক্রিজ হয় পটাশিয়াম ইনফ্লাক্সে। ঠিক আছে, প্লাটুর সব থেকে বেশি গুরুত্বপূর্ণটা কি? সে প্রলং করে রিফ্র্যাক্টরি পিরিয়ড। বারবার ঘুরে ফিরে এই রিফ্র্যাক্টরি পিরিয়ডের কথাটা আসছে, তাহলে একটু করে আমাদেরকে এখন জেনে নিতে হবে এই রিফ্র্যাক্টরি পিরিয়ড ঘটনাটা অ্যাকচুয়ালি কি।
রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে কার্ডিয়াক মাসেল একটা এক্সক্লুসিভ প্রপার্টি। প্রপার্টিটা কীরকম? প্রপার্টিটা হচ্ছে কার্ডিয়াক মাসল একটা অ্যাকশন পটেনশিয়াল বা একটা ইম্পালস জেনারেট করার পরে সেটা শেষ না হওয়া পর্যন্ত, এই যে একটা ইম্পালস সে জেনারেট করলো, এটা শুরু হয়ে একদম শেষ না হওয়া পর্যন্ত নতুন আরেকটা ইম্পালস তৈরি হবে না। মাঝখানে এই যে পুরো পিরিয়ডটা যেটুকু ধরে আমার একটা কার্ডিয়াক ইম্পালস জেনারেট করে টার্মিনেট করলো, সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে যেহেতু আমার কার্ডিয়াক মাসলে অটোনমিক সাপ্লাই, সে যদি সাইমালটেনিয়াসলি কন্টিনিউয়াস বিভিন্ন বিজায়ার এরকম ইম্পালস জেনারেট করতে থাকতো, তাহলে আমার হার্ট টেটানাইজড হয়ে যেত, আমার হার্ট ফ্যাটিকড হয়ে যেত। এটাকে প্রিভেন্ট করার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে একটা সুন্দর ব্যবস্থা দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। একটা কার্ডিয়াক ইম্পালস জেনারেট করবে, সেটা শেষ হবে, শেষ না হওয়া পর্যন্ত আরেকটা কার্ডিয়াক ইম্পালস আসবে না। আচ্ছা, সব কিছুর একটু ব্যতিক্রম থাকে। এখানে ব্যতিক্রমটা কি? এই রিফ্র্যাক্টরি পিরিয়ড যেটা ভেন্ট্রিকলের জন্য 0.3 সেকেন্ড, আচ্ছা, সেটাকে আবার দুটা ভাগে ভাগ করা যায়। একটা সময় হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, আরেকটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড নাম শুনে বোঝা যাচ্ছে এইটুকু সময়ের মধ্যে যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি বা প্যাথোলজিক্যাল স্টিমুলেশনও আসে, তাহলেও নতুন কোনো কার্ডিয়াক ইম্পালস জেনারেট করবে না। এটা কতটুকু? এটা হচ্ছে কমপ্লিট ডিপোলারাইজেশন আর সাথে ফার্স্ট 1/3 অফ রিপোলারাইজেশন। এইটুকু সময় পর্যন্ত হচ্ছে আমার অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। আর এরপরে যে লাস্ট 2/3 অফ দ্য রিপোলারাইজেশন আছে, এটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিলেটিভ কেন? এইটুকু সময়ের মধ্যে যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি বা প্যাথোলজিক্যাল স্টিমুলেশন আসে, তাহলে সে একটা নতুন ইম্পালস জেনারেট করে ফেলতে পারে। এই ক্ষমতাটুকু আসে বলে এটাকে আর আমি অ্যাবসলিউট বলছি না, এটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। এইটুকু হচ্ছে আমাদের রিফ্র্যাক্টরি পিরিয়ড সম্পর্কে বেসিক ধারণা, যেটা আছে পেজ 22-র মাঝখানে। কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটার সাথে আমাদের সিভিএস ফিজিওলজির অন্য যে প্যারামিটারগুলো আছে সেটার রিলেশন। কিভাবে? আচ্ছা, আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে এই জায়গাটায় আমি জিনিসগুলো মেনশন করেছি। প্রশ্নটা কিভাবে আসে, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের রেসিডেন্সির জন্য। রেসিডেন্সির জন্য বলা যায় একেবারে ইনফিনিট স্টার প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডের সাথে কার কি রিলেশন? আচ্ছা, আমরা বললাম কি ভেন্ট্রিকলের ক্ষেত্রে, একটু কালো কালি দিয়ে লিখি, ভেন্ট্রিকলের ক্ষেত্রে আমাদের রিফ্র্যাক্টরি পিরিয়ড 0.3 সেকেন্ড। ঠিক আছে, অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড নিয়ে প্রশ্ন, সেটা অ্যাকচুয়ালি 0.25 সেকেন্ড ধরলাম, অন অ্যান এভারেজ 0.3 সেকেন্ড। আচ্ছা, আমরা তো কার্ডিয়াক সাইকেল জানি। কার্ডিয়াক সাইকেল অন অ্যান অ্যাভারেজ 0.8 সেকেন্ড। এর মধ্যে অ্যাট্রিয়াল সিস্টোল 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়াল ডায়াস্টোল আমার 0.7 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল আমার 0.5 সেকেন্ড। আচ্ছা, আমি বলছি ভেন্ট্রিকলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড ধরলাম এখানে 0.3 সেকেন্ড, যেটা করেসপন্ড করছে কার্ডিয়াক সাইকেলের ভেন্ট্রিকুলার সিস্টোলের সাথে। তার মানে ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3 সেকেন্ড। আচ্ছা, ভেন্ট্রিকুলার সিস্টোল যেটা হয়, মানে ভেন্ট্রিকুলার যে সিস্টোলটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়াল। ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়াল বা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, আবার ভেন্ট্রিকুলার সিস্টোল যে কথা, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন একই কথা। আবার ভেন্ট্রিকুলার ডিপোলারেশনকে আমি যদি ইসিজিতে দেখি, তাহলে ইসিজিতে আমি কোন ওয়েভ পাবো? আমি পাবো কিউআরএস কমপ্লেক্স। পরীক্ষার প্রশ্নটা এই রিলেশনগুলো নিয়ে। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড ইন দ্য ventricle corresponds with ventricular systole, true. Ventricular contraction, true. Corresponds with ventricular action potential, ventricular depolarization, true. It represents as QRS complex in the ECG, true. ঠিক আছে? আচ্ছা, একটু শর্ট হ্যান্ডে কথাগুলো লিখে রাখবেন লেকচার শিটে নিচে। আচ্ছা,
যদি ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড আমার এটার সাথে রিফ্র্যাক্টিভ পিরিয়ড করসপন্ড করে 0.3 সেকেন্ড, তাহলে আমি বলতে পারি অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, তাহলে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ পিরিয়ড বা রিফ্র্যাক্টিভ পিরিয়ড ইন দ্য অ্যাট্রিয়াম সেটাও অন অ্যান অ্যাভারেজ আমার 0.1 সেকেন্ড। তাহলে কোথায় প্রলং, ভেন্ট্রিকলে নাকি অ্যাট্রিয়াতে? অবভিয়াসলি ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকলে থেকে রিফ্র্যাক্টিভ পিরিয়ড শর্টেন্ড হচ্ছে অ্যাট্রিয়াতে, এর থেকে আরও বেশি প্রায় মিলি সেকেন্ডে চলে আসে যখন এটা আমি চিন্তা করি স্কেলেটাল মাসলের ক্ষেত্রে। আচ্ছা, এই রিলেশনটা গুরুত্বপূর্ণ। লাস্টে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাইয়ের সাথে এই রিফ্র্যাক্টিভ পিরিয়ডের সম্পর্কটা কি, কেমন? আচ্ছা, মনে করি আমার সিম্প্যাথেটিক অ্যাকশনটা কি করে, হার্ট রেটকে বাড়ায়, প্যারাসিম্প্যাথেটিক হার্ট রেটকে কমায়। সিম্প্যাথেটিক যদি হার্ট রেটকে বাড়ানো লাগে তাহলে 1 মিনিটে হার্ট অনেকবার কন্ট্রাক্ট করবে। 1 মিনিটে যদি হার্ট অনেক বেশি কন্ট্রাক্ট করে তাহলে কি করবে, একটা রেট বা একটা রিদমের থেকে আরেকটা রিদমের মাঝখানে গ্যাপটা কমে আসবে। একটা রিদম থেকে আরেকটা রিদমের গ্যাপটা যদি কমে আসে তাহলে একটা অ্যাকশন পটেনশিয়াল থেকে আরেকটা অ্যাকশন পটেনশিয়ালের গ্যাপটা কমে আসবে। তাহলে হার্টে যখন সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন থাকবে তখন রিফ্র্যাক্টিভ পিরিয়ডটা শর্ট হবে। হার্টে যখন প্যারাসিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন থাকবে হার্ট রেট কমে যাবে, একটা রেট থেকে আরেকটা রেটের মধ্যে গ্যাপটা প্রলংড হবে, রিফ্র্যাক্টিভ পিরিয়ডটাও প্রলংড হবে। তাহলে ভেগাস নার্ভ স্টিমুলেশন রিফ্র্যাক্টিভ পিরিয়ডকে প্রলং করে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন রিফ্র্যাক্টিভ পিরিয়ডকে শর্টেন করে। ক্লিয়ার? তাহলে অ্যাকশন পটেনশিয়াল থেকে আমরা কি কি টার্ম জানলাম? প্রথমে আমরা জানলাম হার্টের অ্যাকশন পটেনশিয়াল কে করে, কিভাবে করে, কোন ফেজে কোন চ্যানেল কাজ করে, সেখান থেকে একটা টার্মিনোলজি জানলাম প্ল্যাটু। আর এখন যেটা জানলাম সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ পিরিয়ড। আমরা অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কিত পড়া শেষ করব লাস্ট যে টপিকটা দিয়ে, সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। আচ্ছা, এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। আমরা একটু লেকচার শেষের সাথে মিলিয়ে নিই। পেজ 23 এর শুরুতে এই যে ফেজগুলোতে কোনটাতে কোন চ্যানেল কাজ করছে লেখা আছে না, এটা ইনফিনিটি স্টার। আচ্ছা, এবার চলে আসি পেজ 24। পেজ 24-এ উপরে আছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এবং নিচে আছে প্ল্যাটু। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল প্ল্যাটু দুটাই আমাদের পরীক্ষার জন্য ডাবল স্টার করে। আচ্ছা, প্ল্যাটু পড়লাম, এবার জানবো একটু করে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জিনিসটা কি? এটা হচ্ছে রেস্টিং কন্ডিশনে, মানে একদম বিশ্রামের সময় একটা সেলের ভিতরে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নের যে সংখ্যাগত ডিফারেন্স। কীরকমটা? মনে করেন আপনার এটা একটা সেল, এটা এখন সম্পূর্ণ রেস্টে আছে। এখন এর মধ্যে যতগুলো পজিটিভ আয়ন আছে আর যতগুলো নেগেটিভ আয়ন আছে সেটাকে যোগ বিয়োগ করলে যে পার্থক্যটা পাবো আমরা সেটাই হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রেস্টিং কন্ডিশনে সেলের ভিতরে পজিটিভ নেগেটিভ আয়নের পার্থক্য। আচ্ছা, এখন দেখা গিয়েছে এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা সেটা নেগেটিভ হয়, সবসময় নেগেটিভ। কেন এই নেগেটিভিটি? সেটার জন্য 3টা ফ্যাক্টর দায়ী। একটা হচ্ছে গিবস-ডোনাল্ড মেমব্রেন ইকুইলিব্রিয়াম। দেখা গিয়েছে রেস্টিং কন্ডিশনে সেল মেমব্রেনে পটাশিয়ামের পারমিয়াবিলিটি অনেক বেশি। দেখা গেছে সেটা সোডিয়ামের থেকে 50 to 100 টাইমস গ্রেটার। তার মানে রেস্টিং কন্ডিশন সেল থেকে প্রচুর পরিমাণে একটা পজিটিভ আয়ন বের হয়ে যায়, কে? পটাশিয়াম। এটা পজিটিভ আয়ন যদি সেল থেকে বের হতে থাকে তাহলে সেলের ভিতরে নেগেটিভিটি বাড়বে। আচ্ছা, দ্বিতীয় ফ্যাক্টর যেটা হচ্ছে সেলের ভিতরে এমনি থেকেই অনেক বড় বড় কতগুলো নেগেটিভ আয়ন থাকে। যেমন মনে করেন একটা হতে পারে প্রোটিন, একটা হতে পারে ফসফেট। সেলের ভিতরে এই বড় বড় নেগেটিভ আয়নগুলো থাকার কারণে যারা সেল থেকে বের হয় না তারা সেলের ভিতরে একটা নেগেটিভিটি ক্রিয়েট করে। একদিকে পজিটিভ বের হয়ে যাচ্ছে, আরেকদিকে সেলের ভিতরে নেগেটিভ আয়ন বেশি। 3 নম্বর যে ফ্যাক্টরটা কাজ করে সেটা আমাদের সবারই কম বেশি জানা, সেটা হচ্ছে কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প যতবার অ্যাক্টিভেটেড হয় সে করে কি? সেল থেকে 3টা সোডিয়াম আয়ন বের করে দেয় আর সেলের ভিতরে 2টা পটাশিয়াম আয়নকে সে প্রবেশ করায়। তাহলে প্রত্যেকবার সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভেশনের ফলে
একটা করে পজিটিভ আয়নে ঘাটতি থেকে যাচ্ছে, 3টা বের হচ্ছে, 2টা ঢুকছে। তাহলে এই 3টা ফ্যাক্টর মিলে দেখা যাচ্ছে যে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা আছে সেটা নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এখন এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যে নেগেটিভ সেটাকে আমরা কোন ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি? সেই ইকুয়েশনটার নাম হচ্ছে গোলম্যান অ্যান্ড নার্নস্ট ইকুয়েশন। দুটো ইকুয়েশন, গোলম্যান ইকুয়েশন অ্যান্ড নার্নস্ট ইকুয়েশন। এটাও রেসিডেন্সি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য এই নামটা। ঠিক আছে, তাহলে নেগেটিভ কেন 3টা ফ্যাক্টর জানলাম, আর জানলাম হচ্ছে এখানে কোন ইকুয়েশনের মাধ্যমে আমরা এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালকে বের করতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের সেই শুরু থেকে আমরা যে হার্টের অ্যানাটমিটা থেকে তৈরি করে হার্টের অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট করলাম, এখন এই অ্যাকশন পটেনশিয়াল দিয়ে আমরা কি করব? কার্ডিয়াক মাসলকে কন্ট্রাক্ট করাবো। এই যে কার্ডিয়াক মাসল কন্ট্রাকশন, এইটা আমাদের এফসিপিএস এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখন আমরা যে ছবিগুলো দেখাবো কন্ট্রাকশন অফ কার্ডিয়াক মাসলের, এগুলো ডেভিডসনের ছবি। ঠিক আছে, ডেভিডসনে প্রত্যেকটা জিনিসই উল্লেখ করা থাকে অল্প কথায়, আর সে জায়গায় এত বিস্তৃত করে একটা ছবি এলাবোরেট করা আছে ডেভিডসনে, তার মানে এটা অবশ্যই এফসিপিএস পরীক্ষার জন্য আমাদের ইনফিনিটি টেস্টের পড়া। আমরা চলে আসি পেজ 18-তে। এটা রেসিডেন্সিতে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের এফসিপিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু প্রথমে দেখলেই মনে হয় কার্ডিয়াক মাসলের কন্ট্রাকশন বা মাসল কন্ট্রাকশন একটু খটোমোটো ব্যাপার। তো আমরা একটু প্রথমে সুপারফিশিয়াল আলোচনা করে ধাপে ধাপে একটু ভিতরে যাব। ঠিক আছে, আচ্ছা, ওখানে যে ছবিটা আছে সেটাকে আমরা একটু সহজ করে আঁকি। ঠিক আছে, মনে করি এটা হচ্ছে আমাদের একটা মাসলের মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা অ্যাকশন পটেনশিয়াল আসলো, একটা অ্যাকশন পটেনশিয়াল আসলো। আচ্ছা, এই মেমব্রেনে যখন অ্যাকশন পটেনশিয়ালটা আসলো, এখানে সেটা ডিপ্লোশন ক্রিয়েট করবে, করে সে মাসলের ভিতরে ঢুকলো। মাসলে ঢোকার পরে সে যাবে কি, এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে ক্যালসিয়ামের আধার। এখানে অনেক পরিমাণে ক্যালসিয়াম জমা থাকে। মাসলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কি বলি? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, যখন অ্যাকশন পটেনশিয়ালটা এই সার্কোপ্লাজমিক রেটিকুলামে আসলো, তখন করলো কি, সেখান থেকে অনেকগুলো ক্যালসিয়ামকে রিলিজ করলো। আচ্ছা, এই ক্যালসিয়ামটা করবে কি, সে মাসলের যে কন্ট্রাকটাইল ইউনিট আছে সেই কন্ট্রাকটাইল ইউনিটের উপরে কাজ করবে। এই কন্ট্রাকটাইল ইউনিটের নাম হচ্ছে সার্কোমিয়ার। ঠিক আছে, এটা সিঙ্গেল বেসড অ্যান্সারের উত্তর। ঠিক আছে, যে মাসলের কন্ট্রাকটাইল ইউনিট কি, জেড লাইন, অ্যাক্টিন, মায়োসিন, আয়োলাইন, টি লাইন নাকি সার্কোমিয়ার? উত্তর একটাই, সার্কোমিয়ার। কেন একটু পরে এক্সপ্লেন করছি। আচ্ছা, যখন ক্যালসিয়াম এসে সার্কোমিয়ারের উপর কাজ করে তখন মাসল কন্ট্রাক্ট করে। আচ্ছা, তাহলে মাসল মেমব্রেনে একটা অ্যাকশন পটেনশিয়াল আসলো, সেটা ডিপ্লোশন হয়ে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ করলো, সেই ক্যালসিয়ামটা এসে সার্কোমিয়ারের উপরে কাজ করে মাসলকে কন্ট্রাক্ট করলো। আবার যখন এই ক্যালসিয়ামটা ফিরে যাবে তখন মাসল রিল্যাক্স হবে। এটা হচ্ছে একদম সুপারফিশিয়াল আমাদের একটা ধারণা। এবার আমরা ঢুকবো এই সার্কোপ্লাজমের ভিতরে বা সার্কোমিয়ারের ভিতরে। আচ্ছা, কিভাবে? আমরা যদি এটাকে একটু ভেঙে দেখাই তাহলে আমরা দেখব যে সার্কোমিয়ারটা কিভাবে গঠিত হয়েছে। এখানে কতগুলো এরকম জেড লাইন আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেড লাইন, এবং এই জেড লাইনের যে মাথাগুলো এর সাথে হচ্ছে এক ধরনের থিন ফিলামেন্ট অ্যাটাচ থাকে। ঠিক আছে, আর এদের মাঝখানে থাকে একটা থিক ফিলামেন্ট। ক্লিয়ার? এই যে থিন ফিলামেন্টগুলো, এইগুলোর নাম হচ্ছে অ্যাক্টিন, আর এই যে থিক ফিলামেন্টটা এটার নাম হচ্ছে মায়োসিন।
ক্লিয়ার? আচ্ছা, যখন এই অ্যাক্টিন মায়োসিনগুলো একজন আরেকজনের উপর ওভারল্যাপ করে যায় তখন মাসল কন্ট্রাক্ট করে, যখন আবার আগের পজিশনে ফিরে আসে তখন মাসল রিল্যাক্স হয়। খেয়াল করে দেখেন ঘটনাটা কিন্তু অনেকটা হচ্ছে আমাদের বাসার নিচে যে কলাপসিবল গেট আছে না, সেটার মতো। কলাপসিবল গেটটাকে যখন আমরা একসাথে টেনে একদিকে সরিয়ে রাখি তখন করে কি মাসল কন্ট্রাকশন হয়। কলাপসিবল গেটটা যদি সার্কোমিয়ার হয় তাহলে যখন ওটাকে আমি টেনে একসাথে রাখছি সেটার আকার আকৃতি পরিবর্তন হচ্ছে, কিন্তু তার ভিতরে যে ছোট ছোট পাতগুলো রয়েছে অ্যাক্টিন মায়োসিন বা জেড লাইনগুলো, সেগুলোর কিন্তু অবস্থানের পরিবর্তন হয়, কিন্তু আকৃতির কোনো পরিবর্তন হয় না। এই জন্যই আমরা বারবার বলছি যে মাসলের কন্ট্রাক্টাইল ইউনিট হচ্ছে আমার এই কলাপসিবল গেটটা বা সার্কোমিয়ার। এর ভিতরে যে অ্যাক্টিন মায়োসিন বা লাইনগুলো রয়েছে সেগুলোর কোনো কন্ট্রাকশন হয় না, তাদের জাস্ট অবস্থানের পরিবর্তনটা হয়। যখন ওভারল্যাপ করে যায় একজন একজনের কাছে চলে আসে তখন মাসল কন্ট্রাক্ট করে, যখন একজন একজন থেকে দূরে সরে যায় তখন মাসল রিল্যাক্স করে। এই ছবিটাতে আমরা দেখছিলাম কিভাবে প্রথমে একটা অ্যাকশন পটেনশিয়াল আসলো, আসার পর কিছুক্ষণ ঘটনা ঘটলো, ক্যালসিয়াম রিলিজ করলো, সেটা হচ্ছে সার্কোমিয়ার উপর কাজ করে মাসল কন্ট্রাকশন করাচ্ছিল। পরের ছবিটাতে চলে আসি ডেভিডসনের। আমার এখান থেকে এই যে আমার জেড লাইনগুলো রয়েছে, এখানে হচ্ছে আমার থিন ফিলামেন্টগুলো অ্যাক্টিন এবং মাঝখানে থিক ফিলামেন্ট আছে, সেগুলোর ওভারল্যাপিংয়ের মাধ্যমে হচ্ছে মাসল কন্ট্রাক্ট করবে। এবার চলে যাব আমরা আরও বেশি মলিকুলার লেভেলে, যে এখানে কিভাবে কাজ করছে। বললাম না যে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আসবে এবং সে এসে এখানে কাজ করবে। ঠিক আছে, প্রথমে এবার আমরা একটা পুরো বাংলা সিনেমার মতো করে মনে রাখবো, একেবারে একটা রোমান্টিক বাংলা সিনেমা যেখানে হচ্ছে দুইটা পরিবারের গল্প। একটা বাসার নাম হচ্ছে অ্যাক্টিন, ঠিক আছে, আরেকটা একেবারে মেস যেখানে একাই একজন সদস্য, সেই বাসা হচ্ছে আমার মায়োসিন। ঠিক আছে, আচ্ছা, অ্যাক্টিনের বাসায় তিনজন সদস্য। কারা? একজন হচ্ছে আমাদের অ্যাক্টিন নিজে বা অ্যাক্টিন সাব ইউনিট, ঠিক আছে, একজন হচ্ছে অ্যাক্টিনের বাবা, সে হচ্ছে ট্রোপোমায়োসিন, আরেকজন হচ্ছে অ্যাক্টিনের মা, সে হচ্ছে ট্রোপোনিন। ওকে, আর এইদিকে মায়োসিনের বাসায় মায়োসিন একাই থাকে। মায়োসিন হচ্ছে আমাদের নায়ক আর আমাদের নায়িকা হচ্ছে অ্যাক্টিন। ঠিক আছে, এদেরকে দিয়ে আমরা এখন দেখাবো কিভাবে মাসলটা কন্ট্রাক্ট করে। এটা হচ্ছে আমার অ্যাক্টিন চিকন, তার সাথে সার্বক্ষণিকভাবে পাহারা দেয় তার বাবা, এটা হচ্ছে ট্রোপোমায়োসিন। ঠিক আছে, আর এখানে তার পাশে থাকেন এই যে ছোট করে হচ্ছে ট্রোপোনিন বা অ্যাক্টিনের মা। ওকে, এটা হচ্ছে আমার অ্যাক্টিন সাব ইউনিট। আর এইদিকে নিচে আলাদা বাসায় আমার অপেক্ষা করছেন এখানে আমার মায়োসিন। মায়োসিন করে কি, সব সময় অ্যাক্টিনের দিকে একটা হাত বাড়িয়ে রাখে এইভাবে, সেটা হচ্ছে মায়োসিনের অ্যাক্টিন বাইন্ডিং ইউনিট। অ্যাক্টিন বাইন্ডিং ইউনিট। যখন মাসল কন্ট্রাকশন হয় না তখন এই যে আমাদের আঙ্কেল ট্রোপোমায়োসিন সবসময় অ্যাক্টিনের সাথে লেগে আছেন, উনি এই অ্যাক্টিন বাইন্ডিং ইউনিট অফ দ্য মায়োসিনকে এখানে বাইন্ড করতে দেয় না, সে সবসময় একটা বাধা তৈরি করে। আচ্ছা, এখন কিভাবে তাহলে মাসলটা কন্ট্রাক্ট করবে? মাসল কন্ট্রাক্ট করবে যখন অ্যাক্টিনের বান্ধবী আসবে, তার নাম কি? ক্যালসিয়াম। এই যে এখান থেকে ক্যালসিয়ামটা রিলিজ হলো, এই ক্যালসিয়াম রিলিজ হয়ে সে যাবে যখন এই অ্যাক্টিনের বাসায়, সে গিয়ে কথা বলবে অ্যাক্টিনের মা ট্রোপোনিনের সাথে। তাহলে ক্যালসিয়াম গিয়ে বাইন্ড করলো ট্রোপোনিনের সাথে। আচ্ছা, যখন সে অ্যাক্টিনের মাকে বুঝালো যে না এই মায়োসিন ছেলেটা ভালো, তখন ট্রোপোনিন আন্টি গিয়ে আঙ্কেলকে বোঝাবে এবং আঙ্কেল আপাতত মেনে নেবে এবং সে এখান থেকে সরে যাবে। তাহলে আমার অ্যাক্টিন সাব ইউনিটটা
এক্সপোজড হয়ে গেল, তখন করবে কি মায়োসিন গিয়ে সে এই অ্যাক্টিনকে বাইন্ড করে ফেলবে এবং একজন একজনের উপর ওভারল্যাপ করে যাবে, মাসল কন্ট্রাক্ট করে গেল। ক্লিয়ার? আবার বলছি, প্রথমে এখানে আমার ট্রোপোমায়োসিন ছিল, ট্রোপোমায়োসিন বাইন্ড করতে দিচ্ছিল না, সে হচ্ছে বাবা। ওখান থেকে ক্যালসিয়ামটা রিলিজ হলো, এসে সে মার সাথে বা ট্রোপোনিনের সাথে এসে কথা বললো, ক্যালসিয়াম বাইন্ড করলো ট্রোপোনিনের সাথে। যখন ট্রোপোনিন কনভিন্সড হলো, সে ট্রোপোমায়োসিনকে বললো সরে যেতে, মানে বাবা সরে গেল। আর তখন মায়োসিন তার অ্যাক্টিন বাইন্ডিং সাব ইউনিট দিয়ে অ্যাক্টিনের সাথে হচ্ছে বাইন্ড করলো। যখন বাইন্ড করলো তখন তারা একজন একজন ওভারল্যাপ করে যাবে, মাসল কন্ট্রাকশন করবে। কিন্তু যখনই আমার এই ক্যালসিয়াম বান্ধবী সে আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামে ফিরে যাবে, সাথে সাথে এখানে হচ্ছে আবার আমার ট্রোপোমায়োসিন আঙ্কেল ব্যাক করবে, ব্যাক করে উনি ধাক্কা দিয়ে এখান থেকে মায়োসিনকে সরাই দিবে। তাহলে অ্যাক্টিন মায়োসিন আবার আগের পজিশনে চলে আসলো, মাসল রিল্যাক্স করে গেল। এই ছবিটা একটু জটিলভাবে আমাদের ডেভিডসনে বুঝিয়েছে। আমরা যদি একটু এখানে দেখে নিই, আচ্ছা এই যে অ্যাক্টিন, এটা হচ্ছে অ্যাক্টিন সাব ইউনিট, তার এখানে এটা ট্রোপোমায়োসিন, এখানে একটু করে ট্রোপোনিন, এটা পুরোটা তার বাসা। আর নিচে এই যে আমার মায়োসিন, মায়োসিনের এখানে হচ্ছে মায়োসিনের অ্যাক্টিন বাইন্ডিং ইউনিট। যখন এই যে ক্যালসিয়াম আসলো, এসে সে ট্রোপোনিন আন্টির সাথে বাইন্ড করলো, আন্টি তখন ট্রোপোমায়োসিন আঙ্কেলকে এখান থেকে সরাই দিল। দেওয়ার ফলে এই মায়োসিনের এই বাইন্ডিং ইউনিটটা গিয়ে অ্যাক্টিনের সাথে বাইন্ড করলো, ঠিক আছে? তখন করলো কি মায়োসিনটা অ্যাক্টিনের দিকে এভাবে সরে গেল, এই পজিশনে ছিল, এখন সরে এই পজিশনে আসলো, অ্যাক্টিন মায়োসিন ওভারল্যাপ করে মাসল কন্ট্রাকশন হলো। তাহলে আজ থেকে কি আমাদের ডেভিডসনের এই কঠিন ছবিটা বোঝা যাবে? আমাদের এফসিপিএসের জন্য কিন্তু এই ছবিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে গিয়ে ডেভিডসনের উপরে এই পৃষ্ঠাটার উপরে একটা ইনফিনিটি স্টার দিয়ে দেবেন, তাহলে এখানে কন্ট্রাক্টাইল ইউনিট হচ্ছে সার্কোমিয়ার, এবং আমাকে জানতে হবে অ্যাক্টিন মায়োসিনে গিয়ে কোথায় কার সাথে কে বাইন্ড করে। ট্রোপোনিনের সাথে কিন্তু বাইন্ড করে ক্যালসিয়াম, ঠিক আছে? আর বাইন্ড করতে দেয় না অ্যাক্টিন মায়োসিনকে কে? ট্রোপোমায়োসিন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি আমার হার্টকে তৈরি করে সেটাকে একটা অ্যাকশন পটেনশিয়াল দিয়ে আমাকে তাকে মাসল কন্ট্রাকশন করা পর্যন্ত আমি পড়ে ফেলেছি। একটু এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা কি? একেবারে প্রথমে এখানে যে একটা গোল্লা ডিব্বা এঁকে রাখছি, এইটার এই জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে টি টিবিউল। আচ্ছা, টি টিবিউলটা হচ্ছে মাসলের সেল ওয়ালে বা সেল মেমব্রেনে একটা গর্ত টাইপের। আচ্ছা, এখানে আমার কি আছে? এটা যেহেতু সেল, সেলের বাইরে আমার ইসিএফ আছে, তাহলে এই এখানে সেল মেমব্রেনে যে গর্ত, এখানে আসলে ইসিএফ জমা হবে। আচ্ছা, এই ইসিএফটা গুরুত্বটা কি? গুরুত্ব হচ্ছে এই গর্তের ভিতরে যে ইসিএফটা এসে জমা হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম রিচড, এখানে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। আবার মজার ব্যাপার হলো স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসলের মধ্যে কার্ডিয়াক মাসলের টি টিউবিউলটা অনেক বড়, সেটা হচ্ছে 5 টাইমস গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য স্কেলেটাল মাসল, 5 গুণ বেশি বড়, এবং এর ভিতরে ইসিএফ ধরে আরও বেশি, আকৃতি 5 গুণ বড় আর ইসিএফ ধরে প্রায় 25 গুণ বেশি, ঠিক আছে? তো তাহলে এখানে কার্ডিয়াক মাসলের টি টিউবিউলে প্রায় 25 টাইমস বেশি ইসিএফ এসে জমছে, যেখানে অনেক বেশি করে ক্যালসিয়াম থাকছে, এবং কার্ডিয়াক মাসলের যে অ্যাকশন পটেনশিয়াল মাসল কন্ট্রাকশন, সেটাতে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ক্যালসিয়াম আসে এটার যেমন গুরুত্ব আছে, ঠিক তেমনিভাবে এই টি টিউবিউল থেকে যে ক্যালসিয়ামটা আসছে সেটারও অনেক বেশি গুরুত্ব। তাহলে বোঝা যাচ্ছে আমাদের যে ক্যালসিয়ামগুলো আসতেছে সেটা দুইটা সোর্স থেকে আসতেছে, একটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে টি টিউবিউলে যে ইসিএফটা বা এক্সট্রাসেলুলার ফ্লুইডটা আছে সেই ক্যালসিয়ামটা। আমাদের দৈনন্দিন বেসিক নলেজের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণটা হচ্ছে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটা পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউজ করছেন, 3 ব্যাগ ব্লাড দিয়ে ফেলেছেন, এরপর আপনি তাকে কি দিবেন? হ্যাঁ, ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট দিবেন, ঠিক আছে? আচ্ছা, একটা পেশেন্ট হাইপার ক্যালিমিয়া ডেভেলপ করেছে, আপনি পটাশিয়াম কমানোর আগে কার্ডিয়াক মাসলের মেমব্রেনটাকে স্টেবিলাইজ করার জন্য কি করবেন? ক্যালসিয়াম ইনজেক্ট করবেন। গুরুত্বটা বুঝে গিয়েছে? কখনোই কোনোভাবেই আমার ইসিএফে ক্যালসিয়ামের ঘাটতি রাখা যাবে না। ক্যালসিয়াম ঘাটতি থাকা মানেই আমার কার্ডিয়াক মাসলের মেমব্রেনে সে এক ধরনের অ্যারিথমিয়া ডেভেলপ করবে, পেশেন্ট অ্যারেস্টে চলে যেতে পারে।
এই গুরুত্বটা কেন? কারণ এই ইসিএফ এর ক্যালসিয়ামটা এসে জমে টি টিউবিউলে, যেটার একটা ইম্পর্টেন্ট রোল আছে কার্ডিয়াক মাসল কন্ট্রাকশনের উপরে। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। তো তাহলে মোটামুটি আমাদের হার্টের বেসিক জিনিসপত্রগুলো বলা শেষ। এবার চলে আসি আমরা ব্লাড ভেসেল। আমাদের লেকচার শিটের একেবারে পেজ নং 27। আচ্ছা, 27-এর শুরুতে যে কথাবার্তাগুলো বলা আছে এইগুলো একটু অল্প কথায় বলে নিই। যে একটা ব্লাড ভেসেলের 3টা লেয়ার থাকে, একদম ভিতরের দিকে টিউনিকা ইন্টিমা, তারপর টিউনিকা মিডিয়া, একদম বাইরে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ইন্টিমাতে থাকে একটা সিঙ্গেল এন্ডোথেলিয়াল লেয়ার, মিডিয়াতে স্মুথ মাসল লেয়ার, আর বাইরে অ্যাডভেন্টিসিয়াতে কোলাজেনটা বেশি থাকে। আচ্ছা, যেটা আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা নতুন টার্ম, সেটা হচ্ছে ভাসা ভেসেরাম। আচ্ছা, মনে করি একদম ভিতরে এই লেয়ারটা হচ্ছে আমার ইন্টিমা, তারপর যেটা আছে সেটা হচ্ছে টিউনিকা মিডিয়া, আর তারপর যেটা আছে সেটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা হবে সেটা হচ্ছে ভাসা ভেসেরাম বলে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ব্লাড ভেসেল অফ দ্য ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলগুলোর গায়ে এরকম ছোট ছোট আরো কতগুলো ব্লাড ভেসেল থাকে। এরা করে কি? এরা হচ্ছে এই ব্লাড ভেসেলকে ব্লাড সাপ্লাই দেয়। কিভাবে? মনে করুন এই ভাসা ভেসেরাম সে সাপ্লাই দেবে টিউনিকা অ্যাডভেন্টিসিয়াকে এবং সাথে সাপ্লাই দিবে আউটার হাফ অফ দ্য টিউনিকা মিডিয়াকে। ক্লিয়ার? ভাসা ভেসেরাম সাপ্লাই দেয় টিউনিকা অ্যাডভেন্টিসিয়াকে এবং আউটার হাফ অফ দ্য টিউনিকা মিডিয়াকে। তাহলে কথা থেকে গেল যে টিউনিকা মিডিয়ার ইনার হাফ এবং টিউনিকা ইন্টিমাকে কে সাপ্লাই দিবে? এই যে টিউনিকা মিডিয়ার ইনার হাফ আর টিউনিকা ইন্টিমা, একে কে সাপ্লাই দিবে? একে ব্লাড সাপ্লাই দিবে আমার ব্লাড ভেসেলের ভিতরে যে সার্কুলেটিং ব্লাডটা আছে সে সাপ্লাই দিবে। ক্লিয়ার? আচ্ছা, আর ভাসা ভেসেরাম সম্পর্কে কথাগুলো লেখা আছে পেজ 27-এর মাঝখানে। এখানে প্রথম লাইনে দেখবেন, খেয়াল করবেন যে ভাসা ভেসেরাম কিভাবে তৈরি হচ্ছে, আর্টারিওল, ক্যাপিলারি এবং ভেনিউল। রেসিডেন্সির প্রশ্ন, এখানে কিন্তু আর্টারিও নাই, ভেইনও নেই, আর্টারিওল, ক্যাপিলারি এবং ভেনিউল। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে সে কতটুকু সাপ্লাই দিচ্ছে? টিউনিকা অ্যাডভেন্টিসিয়া এবং টিউনিকা মিডিয়ার আউটার হাফ। ক্লিয়ার? আচ্ছা, নিচে যে বক্সটা আছে সেই বক্সের ভিতরে আমাকে দুইটা ইনফরমেশন জানলেই হবে, পুরো বক্সটা পরে মাথা নষ্ট করার কিছু নেই। প্রথম ইনফরমেশনটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। একদিকে আপনি নিলেন অ্যাওর্টা, আরেকদিকে হচ্ছে আপনি নিলেন আপনার বডিতে যতগুলো ক্যাপিলারি আছে সবগুলো। ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে তার পরিধি। অ্যাওর্টা একটা সিঙ্গেল ভেসেল, যে যতই মোটা হোক না কেন তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 4.5 সেন্টিমিটার স্কোয়ার। 4 নম্বর কলামের প্রথম লাইনটা দেখুন। আর যদি আমি বডির সবগুলো ক্যাপিলারির ক্রস সেকশনাল এরিয়ার সাথে যোগ করি, মানে তাদের সবগুলো ক্রস সেকশনাল এরিয়ার সাথে যোগ করলে যে টোটাল ক্রস সেকশনাল এরিয়াটা পাবো সেটা হচ্ছে 4 নম্বর কলাম 4 নম্বর রোতে যেটা লেখা আছে 4500 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে ক্রস সেকশনাল এরিয়া যদি টোটালটা বলা হবে সেটা বেশি কার ক্ষেত্রে? ক্যাপিলারির ক্ষেত্রে। চলে আসে 5 নম্বর কলামে, সেটা হচ্ছে কোথায় বেশি ব্লাড ভলিউম জমা থাকে, কোথায় ব্লাডটা বেশি জমা থাকে, সেটা হচ্ছে আমার ভেনাস সিস্টেমে। ঠিক আছে? কতটুকু আছে? 54%। 50 to 54% ব্লাড জমা থাকে হচ্ছে ভেনাস সিস্টেমে। বাকি 46 বা 50% ব্লাড কোথায় থাকে? সেটা থাকে হচ্ছে আমার আর্টেরিয়াল সিস্টেম এবং ক্যাপিলারিতে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি এই পেজ 27-এর নিচে যে ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশনটা বলা আছে। আচ্ছা, প্রথমে আমি দেখছি কি ধরনের ব্লাড ভেসেলের কথা বলা আছে। প্রথমে বলা হচ্ছে আমার উইন্ডকেসেল বা ডিস্ট্রিবিউটিভ ব্লাড ভেসেল। এরা কারা? এরা হচ্ছে অ্যাওর্টা, এরা হচ্ছে আমার সব লার্জ আর্টারিজ। আচ্ছা, এদের ক্ষেত্রে ইলাস্টিক টিস্যু বেশি থাকে, স্মুথ মাসল কম থাকে। তার কারণটা কেন? কারণ যখন হার্ট বা লেফট ভেন্ট্রিকল পাম্প করছে তাকে এক সিঙ্গেল পাম্পে বা সিঙ্গেল স্ট্রোক ভলিউমে একটা বিশাল অ্যামাউন্টের ব্লাড এক সিঙ্গেল পাম্পে সারা বডিতে একেবারে পেরিফেরিতে পৌঁছে দেওয়া লাগে। তাহলে তার ইলাস্টিক কন্টেন্ট অনেক বেশি থাকতে হবে এই ব্লাড ভেসেলগুলোর। এখানে স্মুথ মাসল বেশি থাকলে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যেত। তাহলে উইন্ডকেসেল বা ডিস্ট্রিবিউটিভ ভেসেল মানে যেগুলো অ্যাওর্টা এবং লার্জ আর্টারি, তাতে ইলাস্টিক টিস্যু বেশি থাকে, স্মুথ মাসল কম থাকে। আচ্ছা, এবার
এই লার্জ আর্টারিগুলোর মাধ্যমে ব্লাডটা আমার মোটামুটি সব অর্গানের কাছাকাছি পৌঁছে গিয়েছে, কিন্তু এবার যখন মহাশয় অর্গানের ভিতরে প্রবেশ করিবেন তখন তাকে খেয়াল রাখতে হবে কার জন্য কতটুকু ব্লাড দরকার। তাহলে এবার কিন্তু মাপযোগ ছাড়া ব্লাড আসতে পারবে না, ঠিক আছে? এক একটা অর্গানের ডিমান্ড অনুযায়ী, তার ক্যাপাসিটি অনুযায়ী ব্লাড তার ভিতরে প্রবেশ করবে। তাহলে এখানে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে তারা একেবারে এক ধরনের রেজিস্ট্যান্স দিবে। আচ্ছা, তারা একেবারে মেপে যুগে সব ব্লাডটুকু পাঠাবে। এই জন্য এখানে যে ব্লাড ভেসেলগুলো আছে তাদেরকে আমরা বলি রেজিস্ট্যান্স ভেসেলস। এরা কারা? আচ্ছা, আমাদের এই পেজ 28-এর শুরুতে যে বক্সটা দেওয়া আছে, এখানে বক্সে অনেকগুলো নাম লেখা আছে। সহজ কথায় আমরা মনে রাখতে পারি আমাদের বডিতে স্মল আর্টারি এবং আর্টেরিয়ল, এই দুই ভদ্রলোক মিলিতভাবেই আমার বডির 90% রেজিস্ট্যান্স প্রোভাইড করে। ক্লিয়ার? আচ্ছা, রেজিস্ট্যান্স যেহেতু দিবে, মেপেজুকে ব্লাডটাকে অর্গানের ভিতরে ঢুকাতে হবে, তাহলে এখানে হচ্ছে স্মুথ মাসল কন্টেন্ট বেশি থাকে, ইলাস্টিক টিস্যু কন্টেন্ট কম থাকে। আচ্ছা, তো এইভাবে সে হচ্ছে এই পোর্শনটুকু পার হয়ে গেল, পার হয়ে যে সে এবার এক্সচেঞ্জের জন্য প্রস্তুত টিস্যু লেভেলে। আচ্ছা, এখানে ছোট করে একটা দরজার কথা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে স্ফিংটার ভেসেলস। আচ্ছা, এই দরজাটা পার হয়ে সে এক্সচেঞ্জ ভেসেল লেভেলে চলে এসেছে। এক্সচেঞ্জ ভেসেল বললেই আমাদের মুখে একটাই নামই চলে আসে, ক্যাপিলারি। আজকে থেকে আমরা সেটা খেয়াল রাখবো, শুধু ক্যাপিলারি না, কি কি নাম দেখুন এখানে কি কি দেওয়া আছে। একটা হচ্ছে মেটা আর্টেরিয়াল, একটা হচ্ছে ক্যাপিলারি এবং আরেকটা হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল। ঠিক আছে, এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ভেসেলস। তারা কি করবে? যত ধরনের গ্যাসেস এক্সচেঞ্জ যা প্রয়োজন দরকার টিস্যু লেভেলে, সেগুলো করে আমার পিউরিফাইড পোর্শনগুলোকে সেই টিস্যুতে দিয়ে দিবে, আর যেগুলো টক্সিক সাবস্টেন্স আছে সেগুলোকে টিস্যু থেকে আবার ব্লাডে দিয়ে দিবে। তাহলে এক্সচেঞ্জ ভেসেলের মধ্যে কারা আছে? মেটা আর্টেরিয়াল, ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউল। ক্লিয়ার? আচ্ছা, এক্সচেঞ্জ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার ক্যাপাসিটেন্স বা শান্ট ভেসেলস, দুঃখিত, ক্যাপাসিটেন্স বা কালেক্টিং ভেসেলস বা রিজার্ভার ভেসেলস, এগুলোর মাধ্যমে ব্লাড আবার হার্টে ফিরে আসবে। এরা কারা? এরা হচ্ছে আমার বডিতে যত ধরনের ভেইন ভেনিউল আছে তারা হচ্ছে এই কালেক্টিং ভেসেলস, একটা বাদে। কোনটা? সেটা হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল। এই মাত্রই কিন্তু আমরা বললাম যে পোস্ট ক্যাপিলারি ভেনিউল হচ্ছে এক ধরনের এক্সচেঞ্জ ভেসেলস। এই জিনিসটাকে আমরা খেয়াল রাখবো। যখন সিঙ্গেল বেস্টে দিবেন নিজের কোনটা কালেক্টিং ভেসেলস না, আপনি সব ধরনের ভেইন দেখবেন, যদি দেখেন যে পোস্ট ক্যাপিলারি ভেনিউল আছে সেটাই উত্তর, কারণ পোস্ট ক্যাপিলারি ভেনিউল কালেক্টিং ভেসেলস না, এটা একটা এক্সচেঞ্জ ভেসেল। ঠিক আছে? আচ্ছা, এটার সাথে মিল রেখেই এই যে ক্লাসিফিকেশনগুলো আমরা বললাম এটা 1 স্টার, কিন্তু এটার সাথে মিল রেখে আমরা একটা ছোট পড়া পড়ে ফেলবো পেজ 30-তে, 30 নম্বর পেজে। সেটা হচ্ছে মাইক্রো সার্কুলেশন। এটা একটা ইনফিনিটি স্টার পড়া। আচ্ছা, মাইক্রো সার্কুলেশন কারা? দেখবেন এখানে লেখা আছে লেস দেন 0.5 মিলিমিটার ডায়ামিটার যাদের, তারা হচ্ছে মাইক্রো সার্কুলেশন। এই লেস দেন 0.5 মিলিমিটার মধ্যে কারা কারা আছে? এখানে আছে আর্টেরিয়ল, এখানে আছে আমার মেটা আর্টেরিয়ল, এখানে আছে আমার ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউল। তাহলে দেখা যাচ্ছে একটা রেজিস্ট্যান্স ভেসেল, দ্যাট ইজ আর্টেরিয়ল, আর সাথে আমাদের বাদ বাকি তিনটা এক্সচেঞ্জ ভেসেলস, মেটা আর্টেরিয়ল, ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউল। এদেরকে দিয়ে তৈরি হচ্ছে আমার মাইক্রো সার্কুলেশন। এবং এই মাইক্রো সার্কুলেশনের মধ্যে আবার সব থেকে মোস্ট পারমিয়েবল পোর্শন কোনটা? সেটা হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল। ক্লিয়ার? এই এত বড় জায়গা থেকে এই 3-4টা কথা জানলেই হবে, যেটা আমাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টেপ। আচ্ছা, ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশন জানলাম, এবার একটু করে ডিটেলস আমাদের জানা লাগবে ক্যাপিলারি। আচ্ছা, চলে আসি পেজ 28। পেজ 28-এ যে ক্লাস নোটের উপরে যে 3টা লাইন লেখা আছে, এই 3টা লাইন আমাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। কি এমন কথা আছে এই 3 লাইনে? খুব সহজ, একবার পড়ে ফেলুন। দেখেন, এখানে বলা হয়েছে আমাদের বডির যেসব অর্গানগুলোতে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি তারা ক্যাপিলারিতে রিচ, তাদের অনেক বেশি পরিমাণে ক্যাপিলারি আছে। আর আমাদের বডির যে যে অর্গানে মেটাবলিক অ্যাক্টিভিটি কম সেখানে ক্যাপিলারির সংখ্যা অনেক কম। আচ্ছা, এই রিচ ক্যাপিলারি নেটওয়ার্ক কোন অর্গানগুলোর কথা বলা আছে? এই যে 4টা নাম, কিডনি, লিভার, কার্ডিয়াক মাসল বা হার্ট, স্কেলেটাল মাসল, এই 4টা নাম ইনফিনিটি স্টার।
ঠিক তেমনিভাবে আবার কোথায় দেখুন একেবারে লো মেটাবলিক রেট বা ক্যাপিলারি নেটওয়ার্ক সব থেকে কম আছে কোনগুলো? স্মুথ মাসল এবং ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু কোনগুলো? টেন্ডন, লিগামেন্ট, অ্যাপনিউরোসিস। ঠিক আছে, আপনার ডেন্স কানেকটিভ টিস্যু হিসেবে সাধারণত পরীক্ষার অপশনে লেখা থাকে। যদি তা না থাকে, টেন্ডন, লিগামেন্ট, অ্যাপনিউরোসিস থাকলেও ওগুলো ট্রু হবে যাদের ক্যাপিলারি নেটওয়ার্ক পুয়ার। ঠিক আছে, আচ্ছা চলে আসি পেজ 29-এ। এবার আমরা দেখব এই বিভিন্ন রকম ক্যাপিলারি ক্লাসিফিকেশন। আচ্ছা, পেজ 29টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে অনেক কথাবার্তা লেখা আছে, আমরা এত কথাবার্তাকে সহজ করে 3 নিয়ে আসব। আচ্ছা, প্রথম কি আমরা জানবো কি কি টাইপের ক্যাপিলারি রয়েছে। সব থেকে বেশি আমাদের বডিতে কোন টাইপের ক্যাপিলারি রয়েছে? একটা হচ্ছে কন্টিনিউয়াস বা সোমাটিক ক্যাপিলারি। ঠিক আছে, আচ্ছা তারপর কোনটা রয়েছে? তারপর রয়েছে হচ্ছে আমাদের ফেনেস্ট্রেটেড বা ভিসেরাল ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড বা ভিসেরাল ক্যাপিলারি। আচ্ছা, আর একদম লাস্টে কোনটা রয়েছে? সেটা হচ্ছে সাইনোসয়েডাল ক্যাপিলারি। ওকে, আচ্ছা আমরা এখন জানবো 3 ধরনের ক্যাপিলারি ডিফারেন্স কীরকম। প্রথমে দেখব এই ক্যাপিলারিগুলোর মধ্যে কার কার ফেনস্টেশন আছে। দেখুন প্রথমে যে কন্টিনিউয়াস বা সোমাটিক সব থেকে বেশি, সে ভদ্রলোক খুবই ভালো, তার কোনো ফেনস্টেশন নাই। আচ্ছা, তারপর যেটা সেটা হচ্ছে আমাদের ফেনস্টেটেড বা ভিসাল ক্যাপিলারি। তার গায়ে ছোট ছোট স্মল রেগুলার অনেকগুলো ফেনস্টেশন আছে। 3 নম্বর যে সাইনোসয়েড, তার গায়ে ফেনস্টেশন আছে কিন্তু এই ফেনস্টেশনগুলো লার্জ, এই ফেনস্টেশনগুলো ইররেগুলার ফেনস্টেশন। তাহলে দেখতে পাচ্ছি ফেনস্টেটেড এবং সাইনোসয়েডের ভিতরে আমার ফেনস্টেশন আছে, একটাতে স্মল রাউন্ডেড রেগুলার, আরেকটা হচ্ছে ইররেগুলার শেপ লার্জ ফেনস্টেশন। এবার আমি দেখব যে এই 3টার মধ্যে কার বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট, কার বেসমেন্ট মেমব্রেন ডিসরাপ্টেড। আচ্ছা, আমাদের যে কন্টিনিউয়াস বা সোমাটিক ক্যাপিলারি তার সব কিছুই ভালো, তার ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট। ফেনস্টেটেড যে ক্যাপিলারি রয়েছে তার ক্ষেত্রেও বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট। আর 4 নম্বর যেটা রয়েছে সাইনোসয়েডাল, তার ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেন পুরো ভাঙাচোরা অবস্থা, ডিসরাপ্টেড হয়ে আছে। এই এতগুলো কথাবার্তা এখানে যা লেখা আছে সেটা এই 2টা পার্থক্যের মধ্যে চলে আসে। ছবিটা যদি আমরা একটু দেখি, কন্টিনিউয়াস যে ক্যাপিলারিটা রয়েছে এর গায়ে কোনো ফেনস্টেশন নাই, এর বেসমেন্ট মেমব্রেন সেখানে ইনট্যাক্ট আছে। আমাদের ফেনস্টেটেড ক্যাপিলারি যেটা আছে এর গায়ে ছোট 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 ফেনস্টেশন অনেকগুলো রয়েছে কিন্তু এরও বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট। আর 3 নম্বরে যে সাইনোসয়েডাল ক্যাপিলারি রয়েছে এটার গায়ে অনেক বড় বড় ইররেগুলার ফেনস্টেশন প্লাস এর বেসমেন্ট মেমব্রেনটা ইনকমপ্লিট বা ডিসরাপ্টেড। ক্লিয়ার 3টার মধ্যে পার্থক্য? এই পার্থক্যগুলো আমাদের রেসিডেন্সি পরীক্ষার জন্য ডাবল স্টার। ঠিক আছে, আচ্ছা আর সব পরীক্ষার জন্য যেটা ইনফিনিটি স্টার সেটা হচ্ছে এই ফেনস্টেটেড ক্যাপিলারি এবং সাইনোসয়েডাল ক্যাপিলারি এক্সাম্পল। সেগুলো কারা? সেগুলো আমরা মনে রাখবো 2টা নিউমোনিক দিয়ে। নিউমোনিকটা কারা? আমাদের প্রত্যেকটার এই যে ফেনস্টেটেডের যে 4 নম্বর বুলেটটা আছে এবং সাইনোসয়েডের যে 4 নম্বর বুলেটটা বোল্ড করে লেখা আছে, সেখানে যদি আমরা দেখি 2টা নিউমোনিক। একটা হচ্ছে এখানে আছে বাইক, এর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ব্রেন, ব্রেন যদি আরো স্পেসিফিক বলতে চাই সেটা হচ্ছে কর্ড প্লেক্সাস, আই হচ্ছে ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন, কেতে হচ্ছে কিডনি, ইতে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। ঠিক আছে, আর ঠিক তেমনিভাবে অন্যদিকে যদি আমি কারা সাইনোসয়েডাল ক্যাপিলারি যদি বলি সেটা হচ্ছে স্ল্যাব। কঠিন পড়াগুলোকে আমরা চেষ্টা করবো যত সহজে মনে রাখা যায়। এখানে এস হচ্ছে স্প্লিন, এ লিভার, এ হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আরেকটা এ হচ্ছে অ্যাডেনাল হাইপোফাইসিস বা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে পি হচ্ছে আমার এখানে বোন ম্যারো। আমরা এখানে যে ই বলেছিলাম এন্ডোক্রাইন, এখানে মোস্ট অফ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বলছি কারণ এখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আবার অ্যাডেনাল হাইপোফাইসিস এগুলো কিন্তু আবার সাইনোসয়েডাল।
তাহলে মনে রাখবো কিভাবে, আমাদের বন্ধু ফেনস্টার্ট ক্যাপিলারি বাইকে করে সে যাবে হচ্ছে সায়েন্স ল্যাবে বা এস ল্যাবে তার বন্ধু সায়েন্সের সাথে দেখা করতে। আর এই নিউমোনিকের বাইরে যেগুলো রয়েছে দুনিয়া যত যা কিছু অধিকাংশ হচ্ছে আমার কন্টিনিউয়াস বা সোমাটিক ক্যাপিলারি। তাহলে নিউমোনিক দুইটা মনে রাখলে বাকি এক্সাম্পলগুলো মনে রাখা সহজ। এই নিউমোনিকগুলো বা এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য ইনফিনিট টেস্টের পড়া। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি পেজ 31-এ। পেজ 31-এ নিচের বক্সটা যাওয়ার আগে একটু উপরের বক্সটা দেখে নিই। উপরের বক্স থেকে এখানে অনেকগুলো সংখ্যাবার্তা কথাবার্তা বলা আছে। এখান থেকে আমি আপনাকে জাস্ট দুইটা ইনফরমেশন মনে রাখতে বলবো। দুইটা ইনফরমেশনটা কি? একটা হচ্ছে যে কোন অর্গানে আমার ব্লাড ফ্লো হাইয়েস্ট। ঠিক আছে, যখন বলা হবে আপনার পরীক্ষায় হাইয়েস্ট ব্লাড ফ্লো কোন অর্গানে, আপনার উত্তর হচ্ছে লিভার। ঠিক আছে, আপনি বক্সে দেখে নিন, এই যে লিভারের সাথে ব্লাড ফ্লোর কতটুকু লেখা আছে দেখেন, সেকেন্ড না থার্ড কলামে 1500 ml পার মিনিট। আচ্ছা, এটা হচ্ছে হাইয়েস্ট ব্লাড ফ্লো। আচ্ছা, কিন্তু সিঙ্গেল বেস অ্যান্সারে কোনটা আসে? এসবিএতে আসে হচ্ছে হাইয়েস্ট ব্লাড ফ্লো পার 100 গ্রাম টিস্যু। হাইয়েস্ট ব্লাড ফ্লো পার 100 গ্রাম টিস্যু। তাহলে হাইয়েস্ট ব্লাড ফ্লো পার 100 গ্রাম টিস্যু যখন হবে সেটার উত্তর হচ্ছে কিডনি। আর এ যেহেতু একটু 2 নম্বরই করে হাইয়েস্ট পাচ্ছে, এই জন্য তার ক্ষেত্রে অ্যামাউন্ট হচ্ছে 420 ml পার মিনিট পার 100 গ্রাম টিস্যু। ঠিক আছে, তাহলে যদি শুধুমাত্র বলা হয় হাইয়েস্ট ব্লাড ফ্লো কোন অর্গানে, তাহলে সেটা উত্তর লিভার। যখন বলবে না পার 100 গ্রাম টিস্যুতে কোনটা, সেটার উত্তর হচ্ছে কিডনি। এই বক্স থেকে এই দুটো ইনফরমেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে নিচের বক্সটা, সেটা হচ্ছে খুব সুন্দর করে এখানে লেখা আছে নাইস টু নো। আপনি আস্তে করে তার পাশে একটা ইনফিনিট টেস্টটা দিয়ে রাখেন মাস্ট টু নো। আচ্ছা, কারণ কি, এই বক্সটা থেকে রডডির প্রশ্ন আছে এবং এই রডডির এই প্রশ্নটা প্রায় ঘুরে ফিরে আসে। প্রশ্নটা কি সংক্রান্ত? সেটা হচ্ছে কোন অর্গানে কতটুকু ব্লাড ফ্লো হবে সেটা কে ডিটারমাইন করে। ঠিক আছে, এতক্ষণ ধরে যে আমরা যে প্রথমে একটা ব্লাড ভেসেল তৈরি করলাম, ক্যাপিলারি পড়লাম, সেগুলোর ভিতর দিয়ে ব্লাড ফ্লো করছিলাম, বললাম হাইয়েস্ট ব্লাড ফ্লো হয় আমার হচ্ছে লিভারে, 100 গ্রাম টিস্যু ধরলে কিডনিতে। এখন কোন অর্গানে কতটুকু ব্লাড ফ্লো হবে এটা কে ডিটারমাইন করে? এতগুলো টার্মিনোলজির মধ্যে আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেকেন্ড কলাম, যেটা হচ্ছে লোকাল মেটাবলিক কন্ট্রোল কারা করে, আর 4 নম্বর যে কলামটা সিম্প্যাথেটিক কন্ট্রোল কোন কোন জায়গায় নিয়ন্ত্রণ করে। দেখা গিয়েছে লোকাল মেটাবলিক কন্ট্রোল এটা হচ্ছে ব্লাড ফ্লোকে নিয়ন্ত্রণ করে হার্টে, এটা নিয়ন্ত্রণ করে ব্রেনে এবং মাসেলে ডিউরিং এক্সারসাইজ। আর সিম্প্যাথেটিক কন্ট্রোল সে ব্লাড ফ্লোকে নিয়ন্ত্রণ করে মাসেল অ্যাট রেস্ট, আর এটা হচ্ছে স্কিনে। ঠিক আছে, যদিও মাসল ডিউরিং এক্সারসাইজ অ্যাট রেস্ট হিসেবে আলাদা করা হচ্ছে, কিন্তু পরীক্ষায় যদি লেখা থাকে লোকাল মেটাবলিক কন্ট্রোল কোন কোন জায়গায়, মাসল থাকলে ট্রু দিবেন। কারণ রডডির যে প্রশ্নটা দেওয়া থাকে সেটার উত্তরই হচ্ছে একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্কেলেটাল মাসল। সেখানে কিন্তু ডিউরিং এক্সারসাইজ অ্যাট রেস্ট মেনশন করা নেই, তারপর ওটা ট্রু। তার মানে খেয়াল রাখতে হবে কোন কোন অর্গানে লোকাল মেটাবলিক কন্ট্রোল ডিটারমাইন করে ওখানে কতটুকু ব্লাড ফ্লো হবে, কোন কোন অর্গানে সিম্প্যাথেটিক কন্ট্রোল ডিটারমাইন করে ওখানে কতটুকু ব্লাড ফ্লো হবে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি আমরা আমাদের আজকের মানে সিভিএস ফিজিওলজি পড়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা। আচ্ছা, মানে যে প্রশ্নটা না পড়ে আমি পরীক্ষা হলে যাব না, হোক সেটা এফসিবিএস পরীক্ষা হোক সেটা রেসিডেন্সি পরীক্ষা, সিভিএস ফিজিওলজি এই একটা বক্স যেটা না পড়ে পরীক্ষা হলে ঢোকা যাবে না। সেটা হচ্ছে কারা ভ্যাসো কনস্ট্রিকশন করে আর কোন কোন ফ্যাক্টরগুলো ভ্যাসো ডাইলেটেশন করে। আমাদের লেকচার শিটের পেজ 32 এর উপরে আপনি যতক্ষণ খুশি যতগুলো খুশি ইনফিনিট টেস্টটা দিতে থাকেন। এই টপিক থেকে প্রশ্ন আসবে আসবে এবং আসবেই। আচ্ছা, আমরা যখন প্রথম এই টপিকটা বা এই বক্সটা পড়তাম, আমি যতবার পড়ছি ততবার ভুলে যেতাম। এতগুলো বিদঘুটের নাম কিভাবে মনে রাখবো সেটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার কোনটা ভ্যাসো কনস্ট্রিকশন করে কোনটা ভ্যাসো ডাইলেটেশন করে সেটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। তো তখন আমরা করলাম কি, বসে আমাদের একটা বন্ধুর নামে নিউমোনিক দিয়ে
কারা ভ্যাসো কনস্ট্রিকশন করে সেটা বের করার চেষ্টা করলাম। আমাদের সেই বন্ধুর নাম হচ্ছে ইভান্স। এর প্রত্যেকটা অক্ষর দিয়ে আমরা যে ফ্যাক্টরগুলোকে পাচ্ছি সেগুলো হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করে। একটু মিলিয়ে ফেলি, আমি আমার লেকচারে এখানে চেষ্টা করেছি সেগুলোকে ওই অক্ষর দিয়ে সাজাতে। আচ্ছা, ইভান্স ই দিয়ে দেখুন কি কি আছে, এন্ডোথিলিন 1 আছে, এপিনেফ্রিন আছে, এন্ডোজেনাস ডিজিটালিস আছে। ভি দিয়ে একটাই আছে ভ্যাসোপ্রেসিন। এ দিয়ে আছে হচ্ছে আমাদের অটো রেগুলেশন, এখানে A2 মানে থ্রম্বোক্সিন A2। এখানে আছে কি কি, এভিপি আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, এখানে আছে অ্যাঞ্জিওটেনসিন 2। এন দিয়ে আছে টানা 3টা, নরএপিনেফ্রিন, নিউরোপেপটাইড ওয়াই, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস ইনহিবিটর। আর এস দিয়ে কি আছে, এখানে আছে সেরোটোনিন, আর এখানে আছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন। আচ্ছা, ইভান্সের দলে যোগদান করেনি কে, সে হচ্ছে ডিক্রিজড লোকাল টেম্পারেচার। তাহলে ইভান্স অ্যালং উইথ ডিক্রিজড লোকাল টেম্পারেচার আর দ্য ফ্যাক্টরস দ্যাট কজেস ভ্যাসোকনস্ট্রিকশন। সহজ হয়ে গেল না পড়াটা, ইভান্স দিয়ে মনে রাখলেই হলো। আচ্ছা, সমস্যাটা হচ্ছে তাহলে যেগুলো ভ্যাসোকনস্ট্রিকশন করছে না সেই ফ্যাক্টরগুলো আবার ভ্যাসোডাইলেটেশন করবে। আচ্ছা, এখানে তাহলে এই ফ্যাক্টরগুলো আলাদা করে পড়ার কোনো সমস্যা নেই, আমরা ইভান্স দিয়ে শুধু মনে রাখবো। এই ব্যাপারটা জানি আমরা, আর জেনে গেলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা যারা প্রশ্নটা করেন তারা তখন করলেন কি, এই যে ভ্যাসোডাইলেটেশনের ভিতরে যে ফ্যাক্টরগুলো আছে এর মধ্যে যেগুলো লোকাল ফ্যাক্টর, এগুলো কেউ কেউ ইনক্রিজড হলে ভ্যাসোডাইলেটেশন হয়, কেউ ডিক্রিজড হলে ভ্যাসোডাইলেটেশন হয়। স্যাররা এত কিছু বাদ দিয়ে এই লোকাল ফ্যাক্টর নিয়ে প্রশ্ন করা শুরু করলেন। তো তখন দেখা যাচ্ছে এবার ইভান্সের সূত্র আর কাজে লাগছে না, এখন এখানে ইনক্রিজ করা ডিক্রিজ করা সেগুলো মনে রাখতে হবে। সেটাও আমরা মনে করার একটা ওয়ে বের করে ফেললাম। সেই ওয়েটা কি, এখানে যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো ইনক্রিজড হলে ভ্যাসোডাইলেটেশন হবে, শুধুমাত্র অক্সিজেন এবং পিএইচ এই দুটো ডিক্রিজ করলে ভ্যাসোডাইলেটেশন হবে। আচ্ছা, তাহলে ডিক্রিজড অক্সিজেন এবং ডিক্রিজড পিএইচ। আচ্ছা, পিএইচ যখন ডিক্রিজড হয় তার মানে হাইড্রোজেন আয়ন বেশি থাকে। হাইড্রোজেন আয়ন বেশি থাকা মানে হচ্ছে এখানে বাইকার্বনেট কম থাকছে। তাহলে আরেকটা ডিক্রিজড আমরা লিখে রাখতে পারি পাশে, সেটা হচ্ছে বাইকার্বনেট। তাহলে অক্সিজেন, পিএইচ এবং বাইকার্বনেট এই তিনটা যদি ডিক্রিজড হয় তাহলে ভ্যাসোডাইলেটেশন হবে। আর এর বাদ বাকি যতগুলো আছে যেগুলো ইনক্রিজড করছে সেগুলো ভ্যাসোডাইলেটেশন করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কারা কারা আছে তার মধ্যে, যেমন কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম, অ্যাডেনোসিন, ল্যাকটেট। ল্যাকটেটের পাশে একটা ছোটো করে অ্যাসিটেটটা লিখে রাখি তো। আচ্ছা, অ্যাসিটেট লিখলাম, আর নিচে কি ছিল, লোকাল টেম্পারেচার। আচ্ছা, এখানে পিএইচ এর পাশে ডিক্রিজ বাইকার্বনেটটা লিখে রাখি, ইনক্রিজ হাইড্রোজেনটা লিখে রাখি। তাহলে তিনটে নতুন টার্ম অ্যাড করলাম এই বক্সে, একটা হচ্ছে অ্যাসিটেট, ইনক্রিজড হাইড্রোজেন আর ডিক্রিজড বাইকার্বনেট। আচ্ছা, এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড কি করবে, ভ্যাসোডাইলেশন করবে। ডিক্রিজ অক্সিজেন কি করবে, ভ্যাসোডাইলেশন করবে। ইনক্রিজ পটাশিয়াম কি করবে, ভ্যাসোডাইলেশন করবে। ইনক্রিজ সোডিয়াম কি করবে, না, ইনক্রিজ সোডিয়াম কিন্তু ভ্যাসোডাইলেশন করবে না। কারণটা কি, এই বক্সে দেখেন সবাই আছে, সোডিয়ামের কথা কিন্তু মেনশন করা নেই। সোডিয়ামের ভ্যাসোডাইলেশন কন্ট্রাকশনের উপরে তেমন কোনো রোল নেই। কিন্তু এই যে এবার এই জায়গাটা নিয়ে প্রশ্ন করা হয়েছে, ইনক্রিজ সোডিয়ামের কোনো রোল আছে কিনা। ইনক্রিজ সোডিয়াম ফলস। তাহলে খেয়াল রাখবো, পটাশিয়াম ইনক্রিজড হলে আমার ভ্যাসোডাইলেশন হবে, কিন্তু সোডিয়াম ইনক্রিজডের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে কঠিন যেটা ইনফিনিটি স্টেপ পড়া ছিল সেটাকে আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এইবার আমরা আস্তে আস্তে যাব আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কিন্তু একটু বিদঘুটে টপিক, সেটা হচ্ছে ফিজিক্স অফ ব্লাড ফ্লো। ফিজিক্স অফ ব্লাড ফ্লো আপনি যখন পড়তে বসবেন আপনার কাছে এটা সব থেকে আজকের দিনে বিদ্রোহ টপিকটা মনে হবে। আমার কাজ হচ্ছে আপনার জন্য যেটা খুব কঠিন জিনিস হয়ে দাঁড়াবে সেটাকে সহজ করে আমি দাঁড় করবো ইনশাল্লাহ। আচ্ছা, ফিজিক্স অফ ব্লাড ফ্লোতে আমরা যে টার্মগুলো পড়বো সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ব্লাড ফ্লো। এই ভেলোসিটিতে একটা সূত্র পাবো, সেটা থেকে আমি পড়বো ব্লাড ফ্লো ইটসেলফ। আচ্ছা, ব্লাড ফ্লোর সূত্রগুলো পড়ার পরে আমি একটু করে পড়বো হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা আমার পুরনো পরীক্ষায় ইনফিনিটি স্টার পড়া। আচ্ছা, এই রিলেশনগুলো থেকে মিল রেখে আমি একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে ভিসকোসিটি। আচ্ছা, আর একদম লেটেস্ট এবছর রেসিডেন্সিতে যে প্রশ্নটা এসেছিল, মানে বিগত সালে,
সেটা হচ্ছে ইনক্রিজ টেন্ডেন্সি অফ টার্বুলেন্স অফ দ্য ব্লাড ফ্লো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার ফিজিক্স অফ দ্য ব্লাড ফ্লো, আমাদের লেকচার শিটে অনেকগুলো ইকুয়েশন আছে। ইকুয়েশনগুলো যদি আলাদাভাবে পড়তে পারেন, মুখস্থ করতে পারেন, খুবই ভালো। আমি জিনিসটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছি এই 5টা টার্মিনোলজি দিয়ে। একটা হচ্ছে ভেলোসিটি, একটা হচ্ছে ব্লাড ফ্লো, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ভিসকোসিটি, আর একটা হচ্ছে টার্বুলেন্স। আচ্ছা, প্রথমে আমরা পড়ব ভেলোসিটি জিনিসটা কি। ভেলোসিটিটা হলো একটা ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ব্লাডটা যে বেগে যায় সেটা হচ্ছে ওই ব্লাডের ভেলোসিটি বা বেগ। আচ্ছা, এটার ইকুয়েশনটা যদি আমরা দেখতে চাই তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু এফ বাই এ। ঠিক আছে, অনেক জায়গায় এফটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, ব্লাড ফ্লো, সেটাকে আমরা কিউ বাই এ বলতে পারি। এখানে এফ হচ্ছে আমার ব্লাড ফ্লো আর এ হচ্ছে আমার টোটাল ক্রস সেকশনাল এরিয়া। তাহলে যেটা কথা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ব্লাড ফ্লো অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু টোটাল ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, ভি ইকুয়াল টু এফ বাই এ। এখান থেকে আমি লিখে রাখতে পারি এফ ইকুয়াল টু ভি এ। এই কথাটুকু আমার পরবর্তী যে ব্লাড ফ্লো পড়বো আমি সেটার সাথে সম্পর্কিত। এফ ইকুয়াল টু ভি এ। আচ্ছা, ভেলোসিটি পড়া এখানেই শেষ না। ভেলোসিটি পড়ার জন্য আমাকে এখন একটা ছবি আঁকতে হবে। ছবিটা কেমন? ছবিটা হচ্ছে আমরা একদম সিম্পলেস্ট ফর্মে আমাদের পুরো সার্কুলেটরি সিস্টেমটাকে আঁকার চেষ্টা করব। কিভাবে? মনে করি একেবারে শুরুতে এখানে আমি নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে? কি আঁকলাম, তাই না? মনে করে একদম শুরুতে এই জায়গাটা হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা থেকে ব্রাঞ্চ হয়ে হয়ে এখানে হয়েছে আর্টারি। আর্টারি আরো নিচের দিকে চলে এসে এখানে হয়েছে আর্টেরিয়ল। আর্টেরিয়লের পরে এখানে হচ্ছে আমার ক্যাপিলারি। ক্যাপিলারির পরে এখানে আস্তে আস্তে উঠছে কোনটা? ভেনিউল। ভেনিউলের পরে এখানে হয়েছে ভেইন, আর একদম উপরে যে হয়েছে ভেনা কাভা। সিম্পলেস্ট ফর্মে সবগুলো দেখাচ্ছি। আচ্ছা, ভেলোসিটি কথাটা এখানে গুরুত্বপূর্ণ কি? কথাটা হচ্ছে আমাদের এই যে সার্কুলেটরি সিস্টেমে যতগুলো পোর্শন আছে এর মধ্যে সব থেকে হাইয়েস্ট ভেলোসিটি হচ্ছে অ্যাওর্টাতে। অ্যাওর্টাতে আমার ভেলোসিটি হাইয়েস্ট। অ্যাওর্টা থেকে যত আমি নিচের দিকে আসব, মানে অ্যাওর্টা থেকে আর্টারি হলো, আর্টারিতে হচ্ছে ভেলোসিটি অ্যাওর্টার থেকে কম। আর্টারি থেকে ভেলোসিটি কম হচ্ছে আমার আর্টেরিওলে, আর্টেরিওল থেকে কম হচ্ছে ক্যাপিলারি, এবং ক্যাপিলারিতে আমার ভেলোসিটি সব থেকে কম, এটা হচ্ছে লোয়েস্ট। ক্যাপিলারি পরে যেমন ভিনুল আসলো, ভিনুলে ভেলোসিটি একটু বেশি, ভিনুল থেকে হচ্ছে ভেইনে ভেলোসিটি একটু বেশি, এবং ভেইন থেকে হচ্ছে আমার ভেনা কাভাতে ভেলোসিটি আরেকটু বেশি। তবে সব সময়ের জন্যই আর্টেরিয়াল সাইডে ভেলোসিটি ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য ভেনাস সাইড। তার মানে অ্যাওর্টা এবং ভেনা কাভার মধ্যে ভেলোসিটি বেশি আমার অ্যাওর্টাতে, আর্টারি এবং ভেইনের মধ্যে আমার ভেলোসিটি হচ্ছে আর্টারিতে, আর্টারিওল এবং ভেনুলের মধ্যে ভেলোসিটি বেশি হচ্ছে আর্টেরিওলে। ক্লিয়ার? আচ্ছা, লোয়েস্ট কোথায়? ক্যাপিলারিতে, হাইয়েস্ট অ্যাওর্টাতে, সবসময়ের জন্য আর্টেরিয়াল সাইডে বেশি। এই রিলেশন থেকে 3-4টা স্টেপ রেসিডেন্সিতে আসে। পারা যাবে? আচ্ছা, তাহলে এখান থেকে এই ভেলোসিটি পড়াটা এখানে শেষ। আমাদের পেজ 33-তে আমরা ফিজিক্স অফ দ্য ব্লাড ফ্লো পড়ছি। প্রথম যে ইকুয়েশনটা দেওয়া হচ্ছে ভি ইকুয়াল টু কিউ বাই এ, সেটা হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন। আমরা লিখেছিলাম ভি ইকুয়াল টু এফ বাই এ। দুইটাভাবেই প্রকাশ করা যায়। এখান থেকে আমরা যাব আমাদের পরবর্তী পড়া, সেটা হচ্ছে ব্লাড ফ্লো। আমরা একটু ছোট করে আমাদের লেকচার শিটে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড থেকে এই 3টে ইকুয়েশন লিখে রাখবো। প্রথমটা হচ্ছে কোনটা? এই যে ভি ইকুয়াল টু এফ বাই এ। আচ্ছা, সেখান থেকে আমি কি পেলাম? এ ইকুয়াল টু ভি এম, যেটা হচ্ছে
আমাদের ভেলোসিটির সূত্র। দ্বিতীয় সূত্র কোনটা? লেকচার শিটে যেটা 2 নম্বর সূত্র, F ইকুয়াল টু বা কিউ ইকুয়াল টু ডেল পি ডিভাইড বাই আর, মানে ফ্লো সমান হচ্ছে প্রেশার ডিফারেন্স ডিভাইড বাই আর বা রেজিস্ট্যান্স। 3 নম্বর সূত্রটা হচ্ছে পয়সিলিস ল। পয়সিলিস লটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং এখন লিখে রাখতে হবে লেকচার শিটে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেভিডসনে উল্লেখ করা আছে। আপনি ডেভিডসনের সিভিএস ফিজিওলজি বা ক্লিনিক্যাল কার্ডিওলজির 3 কি 4 নম্বর লাইনে ডান দিকের কলামে গিয়ে নিচের দিকেই দেখবেন যে খুব সুন্দর করে পয়সিলিস ল কথাটা মেনশন করা আছে যে সে 4th পাওয়ার অফ দ্য রেডিয়াসের সাথে সমানুপাতিক। আচ্ছা, পয়সিলিস লতে কথাটা কি বলা হয়েছে যে এফ বা কিউ যেটা দিয়ে প্রকাশ করি না কেন ব্লাড ফ্লো, এটা ইকুইভ্যালেন্ট। প্রথমে হচ্ছে একটা পাই আছে যেটা কনস্ট্যান্ট, এটা আমার চিন্তার বিষয় না। তারপর আছে ডেল পি বা প্রেশার ডিফারেন্স, যেটা আমি আগেও পেয়েছি ওহমস লতে, আর হচ্ছে 4th পাওয়ার অফ দ্য রেডিয়াস। ওকে, আর ইনভার্সলি প্রপোর্শনাল এখানে যেটা আছে এই যে এন এর মতো, এটা হচ্ছে ইটা, এটা হচ্ছে ভিসোসিটি অফ দ্য ব্লাড, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য ব্লাড ভেসেল। এখন আমি যদি এই 3টে সূত্রকে একসাথে করি তাহলে ব্লাড ফ্লো সম্পর্কে আমি বলতে পারি এফ বা কিউ যাই দিয়ে আমি প্রকাশ করি না কেন, আমি এখন আমার সুবিধার্থে আমি এফ দিয়ে ফ্লো মনে রাখার চেষ্টা করছি। এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু, উপরে যদি আমি ফেলি ভেলোসিটি সূত্র থেকে পাচ্ছি ভি এ, ওহমস ল থেকে পাচ্ছি ডেল পি ডিভাইড বাই নিচে এখানে পাচ্ছি আর, ডেল পির সাথে আর আর টু দি পাওয়ার 4 অ্যাড করলে হচ্ছে আমার পয়সিলিস ল। নিচের ক্ষেত্রে আসছে ইটা বা ভিসকোসিটি আর এল বা লেন্থ অফ দ্য ব্লাড ফ্লো। আমার আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের রেসিডেন্সি বলি বা এফসিবিএস পরীক্ষা বলি, সিভিএস ফিজিওলজি যে বিশাল বড় গাইটন আছে, জ্ঞানও আছে, আরও অনেকগুলো বইপত্র আছে, সাথে আমার জেনেসিসের এই লেকচার শিটটা আছে, এত কিছু আমি পরীক্ষার আগের দিন মনে রাখতে পারবো না। আমার আজকের ক্লাসের গুরুত্বটা এই জায়গায় যে আমাদের এই বিস্তীর্ণ পড়াটাকে আমরা 2 পাতা থেকে 3 পাতার মধ্যে নিয়ে আসবো। কিভাবে? আপনি যখন আজকের ক্লাসের পরে ব্লাড ফ্লো পড়বেন, আপনি এত কিছু কোন কোন ফ্যাক্টর ডিরেক্টলি প্রপোর্শনেট, কোন কোন ফ্যাক্টর ইনভার্সলি প্রপোর্শনেট, এতগুলো ফ্যাক্টর আপনি আলাদা করে পড়বেন না। এই যে পাওয়ার পয়েন্টে যেগুলো লেখা আছে এত কিছু লাইন বাই লাইন আপনি পড়বেন না। আপনি ছোট করে শুধু এই কতটুকু লিখে রাখবেন যে ব্লাড ফ্লো ডিরেক্টলি প্রপোর্শনেট ভেলোসিটি, cross sectional area, pressure difference, 4th part of the radius, inversely proportional to resistance, viscosity and length. এইগুলোর সাথে উপরে দুটো বাংলা কথা আছে, একটা হচ্ছে ব্লাড ফ্লো ডিরেক্টলি প্রপোর্শনাল টু মেটাবলিক অ্যাক্টিভিটি, আরেকটা হচ্ছে ব্লাড ফ্লো ডিরেক্টলি প্রপোর্শনাল টু পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট। ক্লিয়ার? তাহলে আরেকটা আমাদের ইনফিনিটি স্টার পড়া আমাদের পড়া হয়ে গেল, সেটা হচ্ছে ব্লাড ফ্লো কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনেট, কার সাথে ইনভার্সলি প্রপোর্শনেট। এই কথাগুলো বা এখানে যে আমরা লেকচার শিটে যে সূত্রগুলো আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বলেছি, এগুলো একটু লেকচার শিটে আমি লিখে রাখবো। আমার 1 নম্বর এই সূত্রটা দেওয়া আছে, 2 নম্বর ওহমস ল দেওয়া আছে, 3 নম্বর হচ্ছে আমি পয়সিলিস লটা লিখে রাখবো। আচ্ছা, এই 3টে সূত্র সামারি হচ্ছে আমার এই যে যেটা বোর্ডে আমি লিখে রেখেছি, এটা পাশে এই 3টে সূত্র মিলে এই কথাগুলো লিখে রাখবো। সাথে 2টা টার্ম, একটা হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট। ঠিক আছে? তাহলে এইটুকু পড়া থেকে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবো। আচ্ছা, 3 নম্বর ফিজিক্স অফ দ্য ব্লাড ফ্লোতে আমরা যে জিনিসটা পড়তে চাই সেটা হচ্ছে রেজিস্ট্যান্স।